আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি হাজির হয়ে গেছি তোমাদের সাথে আজকে আমাদের আইসিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটি হচ্ছে লেকচার 8 বলা যেতে পারে আইসিটির উপরে। তার আগে আমরা আরও 7টা লেকচার নিয়েছিলাম এই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ। তো দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না, সাউন্ড ক্লিয়ার কি না, একটু কষ্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না, সাউন্ড ক্লিয়ার কি না, একটু কষ্ট করে জানিয়ে দাও। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, কেমন আছেন? স্যার ভালো আছি। জি ঠিক আছে। তানজিনা খান, ওয়ালাইকুম আসসালাম। লায়লা কানিস ফাতেমা আছে এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেল, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। জি হ্যাঁ, এমডি তাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে। এমডি মহিনুল হক, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অল ক্লিয়ার স্যার, সব ঠিকঠাক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো তো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। হ্যাঁ, নুসরাত জাহান, হ্যাঁ ঠিক আছে স্যার। নীল আকাশের দিগন্ত, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো বলবো এটা, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটু অস্বস্তি বোধ করতেছি গত রাত থেকেই। হ্যাঁ, তো তারপরেও ক্লাসটা যেহেতু তোমাদের দিয়ে দিয়েছি, আমি আসলে ক্লাস মিস করতে পারি না, যতই অসুস্থ থাকুক না কেন। ফেড কোর্সে যারা পড়ে তারা আমার সম্পর্কে মোটামুটি জানে। যতই অসুস্থতা থাকি না কেন, আমি ক্লাস কখনো মিস করি না। ওইটা আমি ক্লাসটা আমার হৃদয়ের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, ঠিক আছে। সেজন্য আমি ক্লাসগুলো কখনো মিস করতে চেষ্টা করি না, যতই অসুস্থ থাকি। যদি একদম না পারি তাহলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে। অর্থাৎ এরা কষ্ট করে ভর্তি হচ্ছে, এদের যে একটা হক, সে হকটা আদায় করাটা অবশ্যই প্রত্যেকের, যারা যারা এই লাইনে এই পেশায় জড়িত তাদের প্রত্যেকের উপর সেটা অর্পিত দায়িত্ব, ঠিক আছে। সো হ্যাঁ ঠিক আছে স্যার, সব ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ইয়েস স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, তো গত রাতে দেখলাম তোমরা অনেকেই সাড়া দিয়েছো এই ক্লাসটার ব্যাপারে, যে স্যার ক্লাসটা আমরা করব, কারণ আজকে শুক্রবার, আজকে ছুটির দিন। তো আজকে তো তোমাদের এই ভিউ যদি এত কম হয়, তাহলে তো ক্লাস করার প্রতি আসলে আগ্রহ হারিয়ে ফেলি আমরা। তো সেই দৃষ্টিকোণ থেকে তোমরা একটু কষ্ট করো, তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু কষ্ট করে মেনশন করো। হ্যাঁ, তোমাদের যে প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে কষ্ট করে একটু মেনশন করে দাও, যেন তারা কষ্ট করে এই ক্লাসটি দেখতে পারে, ঠিক আছে। একটু কষ্ট করে মেনশন করে দাও স্যার। একটু, হ্যাঁ 1 মিনিট পরে শুরু করবে, একটু কষ্ট করে তাদেরকে মেনশন করো যেন সবাই ক্লাসটি দেখতে পারে। হ্যাঁ স্যার, শেয়ার করার কথা তেমন বলি না, শুধুমাত্র তোমরা একটা কাজ করো, এই ক্লাসটা একটু মেনশন করো তোমার বন্ধুবান্ধবকে। যদি তোমার প্রয়োজন হয় যে ক্লাসটা খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে তুমি টাইমলাইনে রেখে দিতে পারো, কারণ আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। অর্থাৎ তোমরা সৃজনশীল লিখতে কীভাবে লিখবা, কীভাবে লিখলে তোমাদের জন্য ভালো হয়, আইসিটির জন্য ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটি সৃজনশীলটা কেমন হবে, আমি সেই সংক্রান্ত তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা একটু কষ্ট করে মেনশন করো তোমার বন্ধুদের সাথে, তাদেরকে মেনশন করো যেন তারা সবাই ক্লাসটি দেখতে পায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে মেনশন করো। হ্যাঁ মেনশন করো স্যার। কেমন স্যার, কোন ক্লাস হয়? আচ্ছা ঠিক আছে স্যার, বলতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ জি আদাব স্যার, ঠিক আছে, ওকে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইসিটি নিয়ে। আমরা আইসিটি নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং এসএসসি শ্রেণীর আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সৃজনশীল। তো এটা হচ্ছে আমাদের লেকচার, আইসিটির উপরে লেকচার নাও 8, অর্থাৎ 8ম লেকচার, ঠিক আছে। আমরা তার আগে 3য় অধ্যায়ের আমরা তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, সংখ্যা পদ্ধতি, দেখো স্যারের আগে বিষয়টা বুঝতে হবে। আমরা সংখ্যা পদ্ধতি এবং এটার সাথে আরেকটা টপিক ছিল ডিজিটাল ডিভাইস, কিন্তু আমরা ডিজিটাল ডিভাইস যেহেতু পড়াই নাই, আমরা পড়াইছি কি সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ পড়ানো শেষ তোমাদেরকে, ঠিক আছে। এইটা যখন শেষ হয়ে গেল, শেষ ক্লাসটা ছিল আইসিটির উপরে কোডের ধারণা।
তারপরে এখন আমরা আলোচনা করব এই সংখ্যা পদ্ধতি থেকে সৃজনশীল প্রশ্ন কেমন আসবে, আমরা যা পড়াইছি তার থেকে আমরা কতটুকু উপকৃত হলাম, কতটুকু বুঝলাম, সেটার জন্য এটা থেকে আমরা সৃজনশীল করাবো এখন। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নগুলো তোমাকে হাতে ধরে ধরে সলভ করাবো। যেহেতু ডিজিটাল ডিভাইস এখনো পড়াই নাই, তাহলে সেটা এখন আপাতত বাদ। ঠিক আছে, আমরা এই সংখ্যা পদ্ধতি থেকে সৃজনশীলগুলো পড়বো, কারণ আমার পড়াগুলো সবসময় ধারাবাহিকভাবে হয়। আমি সবসময় একটা ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করি। আমার ক্লাসগুলো যারা দেখে সবসময় একটা ধারাবাহিকতা পায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে স্যার কেমন আছে স্যার? বলছি তো স্যার একটু অসুস্থ, তারপরে ঠিক আছে, ভালো আছি এখন। আচ্ছা, একটু আলাদা অন্যরকম হয় আমার ক্লাসগুলো। ঠিক আছে, তো একটু দেখো, সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিগত 7টা লেকচারের মধ্যে। এখন সেটা 8ম লেকচার, অর্থাৎ লেকচার নং 8। আজকে আমরা সংখ্যা পদ্ধতির সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এবার দেখো সংখ্যা পদ্ধতি সৃজনশীলগুলো আমরা কিভাবে করব। তো এবার আমি তোমাদেরকে আইসিটি নিয়ে আগে কিছুটা ধারণা দিয়ে দেয়, আর তার আগে একটা কথা তোমাদেরকে বলে নেই, যারা আমাদের এই লেকচার 7 পর্যন্ত এখনো দেখো নাই, তারা আসলে কিছুই দেখো নাই। ঠিক আছে, তুমি জাস্ট আমার ক্লাসগুলোর কথা আমি বলতেছি, তুমি জাস্ট আমার একটা ক্লাস, তুমি সারা জীবন আমার ক্লাস দেখার দরকার নাই। ঠিক আছে, জাস্ট তুমি একটা ক্লাস দেখো, হয় তুমি 7 নম্বর ক্লাসটা দেখো, হয় তুমি 1 নম্বর ক্লাসটা দেখো, যে কোনো একটা ক্লাস তুমি একটু মনোযোগ সহকারে 20 মিনিট দেখো। 20 মিনিটের পরে আমি কাউকে বলি না দেখার জন্য, 20 মিনিট দেখো। যদি তুমি না বুঝো কোনো কিছু, আমার রেকর্ড ক্লাস দেখো, অনেক স্টুডেন্ট ভালো কিছু করতেছে। বিগত 4 বছরের অভিজ্ঞতা থেকে, পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, জাস্ট আমি বাস্তবে যেখানে ক্লাস নিয়েছি, যেটা অ্যাকচুয়াল ক্লাস, সেই ক্লাসগুলোতে আমার ক্লাসে সবসময় স্টুডেন্ট ভরপুর থাকতো। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, যদি তোমরা ক্লাসটা না দেখো, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত লেকচারগুলো না দেখো, কষ্ট করে, এখানে এই গ্রুপের কথা আমি বলবো না ফেসবুকে, কারণ এত পোস্ট হয়, ক্লাসগুলো নিচে চলে যায়। এই জন্য আমি তোমাদেরকে বলবো, ইউটিউবের মধ্যে কষ্ট করে FH ইংলিশ, আজকে তো শুক্রবার, আজকে তো ছুটির দিন, আজকে তো তোমাদের কোনো তাড়া নাই, কোনো কাজ নাই, কষ্ট করে একটু দেখো ক্লাসটা। ঠিক আছে, যদি আজকে ক্লাসটা দেখে উপকৃত না হও, তাহলে আমাকে ইনবক্সে বলবা যে স্যার আপনার ক্লাসে আমি উপকৃত হই নাই। ঠিক আছে, তাহলে আর ক্লাস নিয়ে আসবো না। FH ইংলিশ লার্নিং হোম, FH ইংলিশ লার্নিং হোম, এই FH ইংলিশ লার্নিং হোম নামে তুমি ইউটিউবে সার্চ করো, সার্চ করে দেখবা আইসিটির একটা প্লে লিস্ট রয়েছে 3য় অধ্যায়ের। আমরা 4র্থ অধ্যায়ের বেশ কিছু ক্লাস নিয়েছি, আর লেকচার মানে 1 থেকে 8 পর্যন্ত আজকেরটা সহ লেকচারগুলো তুমি ইউটিউবে পেয়ে যাবা। আজকেরটা একটু পরে আপলোড করে দেবো ইউটিউবের মধ্যে। তাহলে FH ইংলিশ লার্নিং হোমের মধ্যে তুমি গেলে আমার ক্লাসগুলো সুন্দর মতো করতে পারবা। এই হলো স্যারের ক্লাসের যে প্যাটার্ন, অর্থাৎ তুমি ক্লাসগুলো কিভাবে পাবা, এই হচ্ছে তার বিস্তারিত ধারণা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আগের ক্লাসগুলো এই তো তারামন নাসরিন যে কথাটা বলছেন, সেটার আমি উত্তর দিয়ে দিলাম। আজকে শুক্রবার, তোমাদের আজকে কোনো কাজ নাই, আজকে জাস্ট একটু ক্লাসটা দেখো, ভালো না লাগলে বলবা যে স্যার ভালো লাগে নাই, কারণ স্যার অসুস্থ শরীর নিয়ে ক্লাসে আসছি, কারণ আমরা যে বিজ্ঞপ্তি দিয়েছি যে আজকে ক্লাস হবে, যদি এখন কোনো কারণে ক্লাসটা না নিতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগবে না, কারণ এটা আমি সবসময় করে থাকি। যতই অসুস্থ থাকুক, অসুস্থ শরীর নিয়ে আমি ক্লাসে চলে আসি, কারণ ক্লাস করতে হয় আমাকে। ঠিক আছে, তাহলে আগের ক্লাসগুলো কোথায় পাবা, এটার একটা ডেসক্রিপশন পেয়ে গেছো। ঠিক আছে, এইবার স্যারের শেষ করে দিলাম এই কথাটা শেষ করার পরে, স্যারের যেহেতু আজকে দীর্ঘ আলোচনা, প্রায় অনেকক্ষণ ক্লাস হবে, তোমরা যদি ধৈর্য থাকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের ধৈর্য থাকে যে স্যার আমরা দেখি কারা কারা শেষ পর্যন্ত থাকবা, আজকের ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা থাকবা, একটু কষ্ট করে জানিয়ে দাও তো। আজকের ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা থাকবা, কষ্ট করে একটু জানিয়ে দাও। যে ওয়ালাইকুম আসসালাম, আজকের ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা থাকবা, কষ্ট করে একটু জানিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ একদম সিরিয়াল অনুযায়ী, একেবারে ইউটিউবের মধ্যে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবার লেকচার অনুযায়ী ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী আছে। ঠিক আছে, আমরা বাংলার জন্য অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, বাংলার প্রায় 10টা ক্লাস, ওই 10টা ক্লাস, বাংলার 11টা ক্লাস সম্ভবত, 10টা ক্লাস, হ্যাঁ ওই 10টা ক্লাসও তোমার সিরিয়াল অনুযায়ী আছে। আমরা ইংলিশের ক্লাস নিয়েছিলাম, ফার্স্ট পেপারের ক্লাস, সেগুলো সিরিয়াল অনুযায়ী আছে। আমরা ইংলিশের সেকেন্ড পেপারের ক্লাস নিয়েছিলাম, সেগুলো সিরিয়াল অনুযায়ী আছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, দেখি কারা কারা শেষ পর্যন্ত থাকবে, একটু কষ্ট করে তোমাদের কমেন্টগুলো পড়তে চেষ্টা করো ভাগে ভাগে। কারা কারা শেষ পর্যন্ত থাকবে একটু কষ্ট করে জানিয়ে দাও। শেষ পর্যন্ত থাকবা কারা কারা, একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, আমি থ্যাংক ইউ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যারা যারা শেষ পর্যন্ত থাকবা তোমাদের জন্য অনেক কিছু আজকে থাকবে, কারণ যারা ফার্স্ট ইয়ারে রয়েছে অর্থাৎ 2022 সালে পরীক্ষার্থী কখনোই কলেজে যেতে পারো নাই। হ্যাঁ কলেজে গেছো বিভিন্ন কারণে কাজে, কিন্তু তুমি ক্লাসে বসতে পারো নাই। হ্যাঁ ক্লাসে স্যার বসেছি কিন্তু ক্লাস করার সুযোগ পাও নাই। ঠিক আছে, তো আজকেই সেই ক্লাসটাই আমরা এখন তোমাদেরকে করাবো। মনে করবো আজকে তোমরা ক্লাসরুমে উপস্থিত আছো, তো স্যার যখন ক্লাসে ঢুকে যায় তখন ভিন্ন আলোচনা করতে পারি না, তাই তার আগে তোমাদেরকে হালকা জাস্ট 2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, হালকা একটা কথা বলে দিচ্ছি, তারপর আমি ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, হালকা একটা কথা বলে দিচ্ছি। আমাদের একটা কোর্স অলরেডি রানিং হয়ে গেছে, কয়েকটা ক্লাস অলরেডি হয়েও গেছে, 5-6টা ক্লাসের মতো। তো সেটা প্রায় 90টা ক্লাস হবে। আমি তোমাদের একটু বলে দেই অনলাইন কোর্সের একটা কথা। এটার পরে স্যারের ক্লাসে চলে যাব, কারণ এইটা শেষ করে স্যারের ক্লাসে চলে যাব, কারণ মাঝখানে এইসব আলোচনা করাটা ঠিক না। হ্যাঁ যেহেতু ক্লাস শুরু করতেছি অনলাইন কোর্স, তো এই কোর্সের মধ্যে কি কি পড়ানো হবে? বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ ব্যাকরণ, সম্পূর্ণ একদম হাতে ধরে ধরে একেবারে এ টু জেড সম্পূর্ণ ব্যাকরণ এখানে পড়ানো হবে। তারপরে ইংরেজি প্রথম পত্র, একদম সেটাও সম্পূর্ণ করানো হবে। আমরা শুরু করব, হ্যাঁ একটু অপেক্ষা করো প্রিয় শিক্ষার্থীরা, আমার কলেজের টুকরা ভাই বোনেরা একটু অপেক্ষা করো। হ্যাঁ তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ, তারপরে যেটা থাকে তার নাম হচ্ছে আইসিটি, যেটা আজকে ক্লাসটা নিচ্ছি। এটা একেবারে সম্পূর্ণ 2021-2022 সালের পরীক্ষার্থীদের জন্য একেবারে সম্পূর্ণ পড়ানো হবে। যতটুকু তোমাদের আছে 21 সালে শর্ট সিলেবাসে যতটুকু আছে, 22 সালে শর্ট সিলেবাস হোক আর যেটাই হোক, সম্পূর্ণ থাকলে সম্পূর্ণই পড়াবো। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ বই একদম একদম বাংলা উচ্চারণের নিয়ম থেকে একেবারেই সম্পূর্ণ তোমার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ ব্যাকরণ পর্যন্ত শেষ। তারপরে এখানে নির্মিত অংশ যেগুলো রাইটের পার্ট রয়েছে সেগুলো সাজেশন দেওয়া হবে এবং সেগুলো পড়ানো হবে। ইংলিশ প্রথম পত্রের যে প্যাসেজগুলো রয়েছে যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কমন এবং হাতে ধরে ধরে একদম শুরু থেকে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এবং তোমাদের বইয়ে যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো একেবারে 100% টেস্ট পেপারের আলোকে শেষ করানো হবে। ইংরেজি দ্বিতীয় পত্রে একদম গ্রামার যতগুলো রয়েছে সবগুলো গ্রামার হাতে ধরে ধরে সলভ করানো হবে। আইসিটি যেগুলো রয়েছে অর্থাৎ শুরুর অধ্যায় থেকে যদি চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাসে থাকে একদম সম্পূর্ণটা শেষ করানো হবে। ঠিক আছে, যদি ষষ্ঠ পর্যন্ত থাকে তাহলে তো কথাই না, তাহলে তো আরো জোরে শেষ করানো যাবে। ঠিক আছে, শেষ করানো হবে। এই এত 4টা সাবজেক্ট সম্পূর্ণ তোমাদেরকে পড়ানো হবে সপ্তাহে 5 দিন। ক্লাস হবে কতদিন? সপ্তাহে 5 দিন। ঠিক আছে, আচ্ছা। আর সপ্তাহে 5 দিনের মধ্যে সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, ওই 5 দিনের আলোকে। ঠিক আছে, একটা আমরা কমপ্লিট একটা রুটিন তোমাদেরকে দিয়ে দিব, সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এই একটা গেল কথা শেষ স্যারের। তারপরে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অবশ্যই ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে, প্রাইভেট একটা গ্রুপে লাইভে ক্লাসগুলো হবে। কারণ অনেক স্টুডেন্ট কি করবে, অনেক কাজে সে ব্যস্ত থাকবে, সে জুমে ক্লাস করতে পারবে না, কারণ সে অনেক ব্যস্ত থাকার কারণে ক্লাসটা করতে পারলো না। সেজন্য আমরা কি করব, এই ফেসবুক লাইভে ক্লাসগুলো নিব প্রাইভেট গ্রুপে। সেখানের মধ্যে তুমি কি করবা, জাস্ট জয়েন হয়ে গিয়ে ক্লাসগুলো করতে পারবা সপ্তাহে 5 দিন, এবং এক একটা ক্লাস হবে 1 ঘন্টা 30 মিনিট করে। ঠিক আছে, তার মানে এক একটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যাদের ধৈর্য আছে তারা শুধু এই কোর্সে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, অনেক 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 ফ্যাসিলিটিস থাকবা তোমার এখানের মধ্যে। এই ফেসবুক লাইভ ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন, ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা। তারপরে তোমাদের বিগত সালে যত বোর্ড প্রশ্ন আছে সবকিছু এখানে করানো হবে, একদম সম্পূর্ণ কমপ্লিট একটা ধারণা তুমি এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এই বাংলার জন্য অনেক অনেক জায়গায় কোর্স করতে যায়, ইংরেজির জন্য অনেক অনেক জায়গায় কোর্স করতে যায়, যা কোনো সমস্যা নাই, কিন্তু মেইন সমস্যা হচ্ছে তুমি কতটুকু শিখতে পারো, যার কথা তোমার বেশি ভালো লাগে, যার কাছে শিখলে তুমি মোটামুটি একটা কমপ্লিট একটা ধারণা পেতে পারো, তুমি যার মাধ্যমে তুমি সম্পূর্ণ কিছু একটা শিখতে পারো, তুমি তার কাছে যাবা, স্বাভাবিক ব্যাপার। সো এই কথা আমি আর বলবো না তোমাদেরকে। এটা যদি তোমরা অনলাইন কোর্সটা করতে চাও, কষ্ট করে আমাকে এই নাম্বারে কষ্ট করে ফোন দিবা। তাহলে স্যার এত এত করলেন, এটা কোর্স ফি কত? এটার কোর্স ফি মাত্র 600 টাকা। এটার কোর্স ফি কত? এই মাত্র 600 টাকা দিয়ে আমাদের এটার মেয়াদকাল কত কাল থাকবে? 3 মাস।
ঠিক আছে, এই 3 মাসে 600 টাকা দিয়ে সবগুলো সাবজেক্ট তুমি শেষ করতে পারবা। তুমি জীবনে প্রতিষ্ঠান খোলার পরে কোনো শিক্ষকের কাছে আর যেতে হবে না এই সাবজেক্টগুলোর জন্য, কোথাও কারো কাছে ছোটাছুটি করতে হবে না। ঠিক আছে, এখন স্যার কিভাবে বুঝবো যে আমরা এখানে উপকৃত হব? আজকের ক্লাসটা সেটা প্রমাণ, কারণ আজকে একটু পরে ক্লাসটা শুরু হচ্ছে, এখনই আমার কথা শেষে ক্লাসটা শুরু হয়ে যাবে। অথবা এই যে ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলাম, সেখানে অগণিত ক্লাস আছে। তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, তোমরা ভর্তি হবা কষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে, বাবা মার টাকা পয়সা নষ্ট করে, একমাত্র চিন্তা করবা যে ক্লাসগুলো তুমি বুঝো, যার ভিডিওগুলো দেখলে তুমি কিছুটা বুঝতে পারবা, কিছুটা জানতে পারবা, তার কাছে অবশ্যই তুমি ভর্তি হবা। এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম, তাই না? এত এত অনলাইনে ফ্রি ক্লাস দিয়েছে, আসলে ফ্রি ক্লাসগুলোর প্রতি স্টুডেন্টগুলো ওইভাবে আসলে অ্যাট্রাকশন হয় না, আকর্ষিত হয় না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা কোর্সটি করতে চাও কষ্ট করে আমার এই আইডিতে, যে আইডি থেকে এখন লাইভ ক্লাসটা নিচ্ছি, এই আইডিতে কষ্ট করে তোমরা একটা মেসেজ করে দিবা যে স্যার ভর্তি হতে চাই। আজকে ভর্তির শেষ দিন, আজকের পর থেকে আর আমরা ভর্তি প্রক্রিয়া করবো না, আজকের পর থেকে শুধু ক্লাসে হবে। ঠিক আছে, অলরেডি ক্লাস কোর্সটা শুরু হয়ে গেছে, 5-6টা ক্লাস হয়ে গেছে, সেগুলো রেকর্ডেড রয়েছে, সেগুলো রেকর্ড দেখতে পারবা। ঠিক আছে, সময় সবসময় আসে না, সুযোগ সবার সবসময় আসে না, সুযোগ একবারই আসে, এই একবারই তুমি আজকে সুযোগটা লুফে নিতে পারো। ঠিক আছে, এই সামান্য টাকা দিয়ে এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করতে পারবা, সপ্তাহে 5 দিন ক্লাস করতে পারবা, ক্লাসগুলো ফেসবুক লাইভে থাকবে, কোনো কারণে দেখতে না পারলে সেগুলো রেকর্ড থাকবে। ঠিক আছে, আচ্ছা, রেকর্ড থাকবে এবং 3 মাস ক্লাস হবে, অনলাইন কোর্সে হবে ক্লাসগুলো। ঠিক আছে, 21-22 বেসের স্টুডেন্টের জন্য ইনশাল্লাহ। আর এই ব্যাপারে আমি আর কথা বলতেছি না, যদি কারো প্রয়োজন হয় তাহলে কষ্ট করে এই নাম্বারে ফোন দিবা অথবা আমাকে মেসেজ করবা, কথা শেষ। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, এবার স্যার শুরু করি, ক্লাস শুরু করি। রেডি তো তোমরা? রেডি? ক্লাস শুরু করে দেই, স্যারের কথা শেষ। আচ্ছা, এবার স্যারের ক্লাসটা শুরু করে দিচ্ছি, শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, শুরু করে দিব তো? সবাই রেডি তো? আচ্ছা রেডি স্যার, থ্যাংক ইউ। শেষ 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 শেষ। আচ্ছা, মাঝখান দিয়ে একটু আলোচনা করে দিছিলাম, শেষ। এইবার শেষ হয়ে গেছে আমাদের আলোচনা। এবার তোমাদেরকে একটু বলে দিই আইসিটি সম্পর্কে, জাস্ট একটা কথা বলে দিচ্ছি। আইসিটি বিষয়টা হচ্ছে এরকম, কারো কারো কাছে এটা ফুলের মালা হবে গলার, মানে গলায় ফুলের মালা হবে, কারো কারো কাছে এটা হচ্ছে গলা মানে গলায় ফুলের কাটা হবে। ঠিক আছে, এটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এটাকে ভয়, মানে পাহাড় সমতুল্য হিমালয়ের মতো ভয় মনে করে, আবার কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু স্টুডেন্টের কাছে এটা ফানি মনে হয়, এটা অনেকটাই ফানি মনে হয়। ঠিক আছে, এই সাবজেক্টটা। ঠিক আছে, তোমাকে আরেকটা কথা বলে দেই, তুমি মনে করো এসএসসি তে 4.50 পাইছো, যেই পরিশ্রম করে, যেই পরিশ্রম করে তুমি তুমি তো জানো তুমি কি পড়াশোনা করে এই রেজাল্টটা অর্জন করছো, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করতে হবে এইচএসসি লেভেলে। ঠিক আছে, এসএসসি এন্ড এইচএসসি লেভেল আর নট ইকুয়াল। এসএসসি এবং এইচএসসি এটা সমান না, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, এইখানে তুমি যে জিপি অর্জন করার জন্য যে পরিশ্রম করছো এটা পাইছো, আর এইটা অর্জন করার জন্য এখানে তার চেয়ে হাজার গুণ বেশি পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, এই কথাগুলো কেউ বলবে না। ঠিক আছে, এই একটা কথা তোমাদেরকে আমি বলে দিয়ে দিলাম। ঠিক আছে, সবচেয়ে বেশি এখানের মধ্যে কষ্ট করতে হবে, এখানের মধ্যে পড়া বেশি সময় কম, এখানের মধ্যে কি পড়া কম ছিল সময় বেশি ছিল, এইদিকে তোমাকে খেয়াল করতে হবে। মনে করতেছো যে না সময় তো আছে, করোনা ভাইরাসের আশীর্বাদে, এই করোনা ভাইরাস কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ। কাদের জন্য অভিশাপ? যাদের পড়াশোনা ভালো, মান ভালো, সবসময় পড়াশোনা করে, তাদের জন্য অভিশাপ, কারণ তারা পরীক্ষাতে বসতে পারে না, তাদের সেই টেনশনে তারা টেনশিত হয়ে আছে। আর কাদের জন্য আশীর্বাদ? যাদের পড়াশোনা একদমই হয় নাই, তারা এখন পড়াশোনাটাকে ঠিক করে নেওয়া, ভর্তি পরীক্ষার জন্য নিজেকে যাচাই করার এখনই উপযুক্ত সময়, তাদের জন্য আশীর্বাদ। ঠিক আছে, তো স্যার এই ব্যাপারে আর কথা বললাম না। ঠিক আছে, 2 বছরও এটা অনেকে পুঙ্খানুপুঙ্খরূপ ভাবে আইসিটি শেষ করতে পারে না। ঠিক আছে, আর আমি ইনশাল্লাহ আমার আইসিটি ক্লাসগুলো করলে, নিয়মিত করলে ইনশাল্লাহ তোমাদের মধ্যে থেকে অনেক আইসিটি টিচার বের হয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার স্যারে শুরু করে দেই সৃজনশীল প্রশ্ন। তো স্যারে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, একটু দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন। তবে সৃজনশীল করার আগে আমরা যেহেতু নতুন তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, সৃজনশীল নিয়ে অনেকের মধ্যে অনেক ধোঁয়াশা থাকে, অনেকের মধ্যে অনেক সমস্যা থাকে সৃজনশীল নিয়ে। তো এবার স্যার সৃজনশীল সমস্যার সমাধান কিভাবে? আমরা জানি কতে আইসিটি সৃজনশীল কিন্তু অন্যরকম, বলে দিচ্ছি কিন্তু ক খ গ এই 4টা, একটা নাম হচ্ছে কি জ্ঞান,
দ্বিতীয়টার নাম হচ্ছে অনুধাবন, 3 নাম্বারটার নাম হচ্ছে প্রয়োগ, তারপরটার নাম হচ্ছে উচ্চতর দক্ষতা। জ্ঞানের মধ্যে কত থাকে সবসময় তোমরা জানো? 1 থাকে, 2 থাকে, 3 এবং 4, মোট কত? 10। এটা একটা সৃজনশীল। এটা কয়টা সৃজনশীল? একটা সৃজনশীল। জ্ঞানের মধ্যে 1 মার্ক থাকবে, অনুধাবনের মধ্যে 2 মার্ক এবং প্রয়োগের মধ্যে 3 মার্ক এবং উচ্চতর দক্ষতার মধ্যে 4 মার্ক। এখন তুমি কিভাবে লিখবা পরীক্ষার খাতার মধ্যে? পরীক্ষার মধ্যে এটা আসলে তুমি কিভাবে লিখবা? তো স্যার এবার তোমাদেরকে একটু বলে দেই। জ্ঞানের জন্য তুমি সব সময় এখানে নির্ধারিত দেওয়া আছে আইসিটিতে, জ্ঞানের জন্য তুমি 1 কথায় লিখবা, অথবা সেই কথাটাকে তুমি 2 কথায় লিখতে পারো, 2টা সেন্টেন্সও লিখতে পারো, ঠিক আছে? জ্ঞানের জন্য তার অধিক সেন্টেন্স নয়, ঠিক আছে? জ্ঞানের জন্য কয়টা সেন্টেন্স লিখবা তুমি? 2টা সেন্টেন্স অথবা একটা সেন্টেন্স। এখন একটা সেন্টেন্সে যদি লিখতে পারো তাহলে তো হলোই। এখন তোমার পরীক্ষাতে আসলো, মনে করো স্যার একটু বলে দেই তোমাদেরকে, তোমার পরীক্ষাতে আসলো ক নাম্বারে মডেম কি, এটা বারবার আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসে মডেম কি। আচ্ছা, এবার ক নাম্বারে আসলো মডেম কি, তো তুমি এবার কি লিখবা? ক নাম্বারে যখন উত্তরটা লিখতে যাইবা, লিখবা যে নেটওয়ার্কিং সিস্টেম বা যে নেটওয়ার্কিং ডিভাইস, যে নেটওয়ার্কিং সিস্টেম ডিভাইস অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, ঠিক আছে? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল বা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে তাকে মডেম বলে। স্যার একটু সৃজনশীল লেখাটা নিয়মটা তোমাদের বলে দিলাম। দেখো তো এই সেন্টেন্সটা কয়টা সেন্টেন্সে হয়েছে? 2টা সেন্টেন্সে। অর্থাৎ যে তোমার খাতা তো একটু ঠিকঠাক মতো তুমি লিখবা, 3টা সেন্টেন্স হতে পারে, তবে মেইন রাখতে হবে এখানে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। যে নেটওয়ার্কিং ডিভাইস অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল বা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে তাকে আমরা কি বলবো? তাকে মডেম বলে। শেষ। এখানে মাত্র 1-এর আনসার। যখন 1 হয়ে গেছে তুমি এখানে 1 পেয়ে যাবা, ঠিক আছে? এটা শেষ। এখন দ্বিতীয় প্রশ্নটা মনে করো ঠিক এরকম আসলো, একটু মনোযোগ দাও, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটা ঠিক এরকম আসলো, বিশ্বের সকল দেশের ভাষাকে, যারা আমার কোডের ক্লাসটা দেখছো তারা বুঝতে পারবা, বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়, ব্যাখ্যা করো। প্রশ্ন করছে বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়, ব্যাখ্যা করো। এটা তুমি খতে লিখবা। এখন খ হচ্ছে কত মার্কের? 2 মার্কের। এই 2-এর মধ্যে 1 মার্ক যাবে জ্ঞানের দিকে, আর 1 মার্ক হবে অনুধাবন। খেয়াল রাখতে হবে কিন্তু এই 2 মার্কের মধ্যে কিন্তু জ্ঞান কথাটা আনতে হবে, জ্ঞানের একটা অংশ আনতে হবে। এখন জ্ঞানের অংশটা স্যার কিভাবে আনবো? দেখো, বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এই কোডভুক্ত করার কাজটা কে করে? যারা পড়ছো আমার ক্লাসটা দেখছো, ইউনিকোডে করে কে? ইউনিকোড। তাইলে আমরা লিখবো বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করে ইউনিকোড। কে করে? ইউনিকোড, বা ইউনিকোডের মাধ্যমে করা যায়। এই যে একটা কথা তুমি এখানের মধ্যে লিখে দিছো, এটার জন্য তুমি 1 মার্ক পেয়ে গেছো। কি লিখছো? বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করে ইউনিকোড। এইটা লেখার ফলে 1 মার্ক। এইবার এটা হয়ে গেছে তোমার 1 নাম্বার। এবার দ্বিতীয় প্রশ্নের যে অনুধাবন প্রশ্নটা, সেটা এবার লিখবা এই ইউনিকোড কি। প্রশ্নটা লিখবা ইউনিকোড কি। এবার 2 কথায় তুমি 2-3টা সেন্টেন্সের মধ্যে ইউনিকোড কি লিখে দিছো। তাহলে এইটার জন্য তুমি 1 মার্ক পেয়েছো, আর দ্বিতীয়টার জন্য তুমি আরেক মার্ক পেয়েছো, আর 1 মার্ক পেয়েছো। তাহলে দেখো, সরি এটা খ নাম্বার, হ্যাঁ খ। এখন দেখো খতে তুমি কত পেয়েছো? 2 পেয়ে গেছো অলরেডি, সব সময় মাথা রাখতে হবে। তাহলে একদম
সহজ ওয়েতে সহজ সিস্টেমে তোমাকে সৃজনশীল এইভাবে লিখতে হবে। প্রথমে এখানে যা বলে, এখানে যেই প্রশ্নে বলুক না কেন এটা ব্যাখ্যা করো, ওইটা ব্যাখ্যা করো, আসলে ওইটা কি, ওই জিনিসটা কোনটাকে বুঝাইছে আগে সেটাকে নির্দেশনা দিতে হবে, নির্দেশ করতে হবে যে এইটাকে বুঝাইছে। এটা বোঝানোর পরে এবার ওই জিনিসটা সম্পর্কে তুমি অল্প কথায় একটু ব্যাখ্যা করে দিবা অথবা এটা সংজ্ঞাটা লিখে দিবা, তাহলে এখানে তুমি 2 পাইবা। এখন তোমাকে সৃজনশীল মানে হচ্ছে কি করতে হবে, সৃষ্টি করতে হবে, তোমাকে নিজে থেকে তৈরি করতে হবে, নিজে থেকে তোমাকে বানাতে হবে। তোমার বইতে যে প্রচলিত লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর আলোকে তুমি নিজে নিজে তৈরি করে লিখতে হবে, সেটার নামে হচ্ছে সৃজনশীল। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এটা বুঝছো কিনা স্যার, এই এই যে এটা বুঝাইছি এটা বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে হাম স্যার, আচ্ছা ঠিক আছে বুঝছি স্যার, ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা এ গেল এটা। তাইলে এবার আমরা আসবো, একটা সৃজনশীল প্রশ্নর ঘ ঘ একটা প্রশ্ন করব। যেমন মনে করো এই একটা, দেখো চিত্র লিখলাম এক, চিত্র এক, আবার এই পাশে লিখলাম ঠিক আছে। দেখো এটা হচ্ছে চিত্র 2। এখানে দেখো প্রশ্ন ঘতে বলবে এরকম ভাবে, এইভাবে বলবে যে চিত্র 1 এর টপোলজি ব্যাখ্যা করো। টপোলজি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চিত্র 1 এর টপোলজি ব্যাখ্যা করো। দেখো এটা হচ্ছে তোমাদের মানে থিওরি গুলো কিভাবে লিখবা স্যারে, তারপরে করাবো তোমাদের সৃজনশীল গুলো 3য় অধ্যায়ের। খেয়াল করতে হবে আজকের ক্লাসটা অনেক বড় হবে। চিত্র 1 এর টপোলজি ব্যাখ্যা করো। এবার দেখো চিত্র 1 এর টপোলজি, চিত্র 1 কি, এইটা একটু ব্যাখ্যা করতে বলছে, তোমরা দেখো কিনা আমি জানি না, একটু আচ্ছা দেখো না, আমি মনে হয় সম্ভবত এবার ঠিক আছে, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ। চিত্র 1 এর টপোলজি ব্যাখ্যা করার কথা বলছে, এবার আমরা 1 এর টপোলজিটা ব্যাখ্যা করব। ঠিক আছে, এখন চিত্র 1 এর টপোলজি কি তোমাকে উত্তর করার সময় লিখবা চিত্র 1 এর টপোলজি। এই দেখো জ্ঞানের একটা অংশ লিখতে হবে, চিত্র 1 এর টপোলজি হলো বাস টপোলজি। কি টপোলজি? বাস টপোলজি। আচ্ছা এই গেল একটা, এইটা যে লিখছে এখানে তুমি 1 মার্ক পেয়ে গেছো। দেখো দেখো চিত্র এই এখানে এই ঘতে প্রশ্ন হচ্ছে 3 ধাপে, ঘর প্রশ্ন হচ্ছে 3 ধাপে। একটা হচ্ছে জ্ঞানের অংশ থাকবে, আরটা হচ্ছে অনুধাবনের প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে তোমাদের কি প্রয়োগের যে বিষয়টা, অর্থাৎ এখানে এটা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা। ঠিক আছে, এখন দেখো বলছে চিত্র 1 এর টপোলজি ব্যাখ্যা করো। চিত্র 1 এর টপোলজি প্রথমে জ্ঞানের অংশটা, এটা হচ্ছে বাস, তাহলে তুমি বাস টপোলজিটা লিখছো। এবার অনুধাবন প্রশ্ন হচ্ছে বাস টপোলজিটা কাকে বলে, বাস টপোলজিটা কাকে বলে, এবার তার সংজ্ঞা দিবা। কি দিবা স্যার? এখানে সংজ্ঞা দিবা। প্রথমে তুমি লিখছো, লেখার পরে 1 পারা 1 ইঞ্চি নিচে লিখবা, 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচ থেকে তোমাকে কি করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে, খেয়াল করতে হবে, সরি ব্যাখ্যা না সংজ্ঞাটা দিতে হবে। এখন বাস টপোলজি তোমাকে সংজ্ঞাটা দিছো, দেওয়ার পরে এবার বিস্তারিত আলোচনা কি এটার কাজটা, এটার কাজ এবং সুবিধা অসুবিধা, এরপর লিখবা এটার কাজ, কাজ বা সুবিধা। ঠিক আছে, এরপরে 1 ইঞ্চি নিচ থেকে এরপরে তোমাকে এটার ব্যাখ্যা করতে দিতে হবে। তাহলে দেখো তো এখানে অংশ কয়টা হয়েছে স্যার? 3টা অংশ। কিভাবে? এই দেখো জ্ঞানের একটা অংশ লিখছো, এটাতে 1 মার্ক তুমি পেয়ে গেছো। তারপরে এই যে বাস টপোলজিটা কি, এটার একটা সংজ্ঞা লিখছো। দ্বিতীয়তে কি করতে হবে? একটা সংজ্ঞা লিখতে হবে। তাহলে আমরা দ্বিতীয়তে একটা কি লিখছি? সংজ্ঞা লিখছি। তৃতীয়তে কি হবে? এটার যে কাজ কিভাবে করে, এই বাস টপোলজিটা কাজ কিভাবে করে সেই কাজের একটা ধরন তোমাকে লিখতে হবে, সুবিধা অসুবিধা একটু লিখতে হবে। লিখলে তাহলে কয়টা আনসার হলো? 3টা। তাহলে এই প্রথমটাতে 1 পাইলা, দ্বিতীয়টাতে
কত পাইলা? 1 পাইলা, তৃতীয়টাতে 1 পাইলা, টোটাল কত পাইলা? 3 পেয়ে যাবে। অর্থাৎ আইসিটিতে তোমাকে সৃজনশীলের মধ্যে যদি তুমি এভাবে প্যারা প্যারা করে লিখতে পারো, যদি তুমি এভাবে ভাগ ভাগ করে লিখতে পারো, যদি তুমি এভাবে সাজিয়ে সুন্দর মতো প্রথমে জ্ঞানের অংশটা লিখতে পারো, তোমাদের মধ্যে একটা সমস্যা কি সেটা আমরা জানি। সেই সমস্যা হচ্ছে খাতা যখন আমিও দেখি, একটা সমস্যা হচ্ছে কি, এরা কি করে, যদি কোনো একটা যদি বলে এটা বাস টপোলজি, এটা বলছে কোনটিকে ইঙ্গিত করছে, বাস টপোলজিকে ইঙ্গিত করছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বলার পরে সে এটা বলে না, সে প্রথমে কোনটিকে ইঙ্গিত করছে না বলে সে ইচ্ছা মতো ব্যাখ্যা করতে থাকে, তারপরে তার মনে আসলে শেষের দিকে বলে বাস টপোলজিকে ইঙ্গিত করছে। এই বিষয়টা করার ফলে কি হয়, প্রশ্নটা একদম প্যাটার্ন ঘুরে যায়। তাহলে শুরুতে আমরা যে প্রশ্নটা খুঁজি, শুরুতে সৃজনশীলের আমরা যে বিষয়টা জানি বা জানতে চাই বা জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে প্রথমেই এই যে ঘতে জ্ঞানের কথাটা আছে কিনা, জ্ঞানের কথাটা আছে কিনা ওইটা আমরা জানি। আগে আগে আমরা দেখি শুরুতে যে ছাত্রের প্রথম সৃজনশীলটা ভালো হবে, প্রথম সৃজনশীলটা সে সুন্দর মতো সাজিয়ে লিখতে পারবে, সেই ছাত্রের জীবনটা সফল। ঠিক আছে, সেই স্টুডেন্ট সবচেয়ে ভালো করতে পারবা, সেই স্টুডেন্ট অনেক সহজে তারা কি ওভারকাম করতে পারবে সৃজনশীল প্রশ্নগুলোকে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, আমরা এইটা সবসময় দেখি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা তোমরা? জি ভাই, আচ্ছা ঠিক আছে স্যার, এই গেল একটা কথা স্যার। এবার সৃজনশীল লিখলা তুমি, চিত্র 1 এর কথা বললা, সরি এই চিত্র 1 কি বাস টপোলজি সেটা লিখলা। এবার বাস টপোলজি কি এটা সংজ্ঞাটা দিলা, সংজ্ঞাটা দেওয়ার পরে এবার এটা কাজ কি বিস্তারিত বইয়ের মধ্যে বলা আছে, এটার কাজটা কি, এই কাজটা সুন্দর মতো তুমি এখানে একটু লিখলা। বেশি লেখা লাগে না, বাংলায় যেরকম তুমি লিখতে হয় প্রচুর পরিমাণে, কিন্তু একমাত্র এমন একটা বিষয় হচ্ছে এই আইসিটি বিষয়, এখানে বেশি লেখা লাগবে না, এখানে লেখাটা একেবারে সীমিত, লেখাটা একেবারেই কম। তোমরা বিগত বোর্ড প্রশ্নগুলো দেখো এবং তার সাথে টেস্ট পেপারগুলো দেখো, দেখে একটু খুলে খুলে দেখো, এইটুকু এইটুকু আনসার, এইটুকু উত্তর। ঠিক আছে, অল্প একটু উত্তর। অনেকে বলে এইটুকু লিখলে কি মার্ক দিবে কি না, আমি মার্ক দেই, সবাই মার্ক দিবে। কেন মার্ক দিবে স্যার? কারণ তোমার কথাটা স্পষ্ট, তোমাকে যেভাবে প্যারায় প্যারায় লেখার কথা তুমি সেভাবে লিখছো, তোমার প্রশ্নের মধ্যে আমরা জ্ঞানের একটা অংশ পেয়েছি, তোমার কথার মধ্যে অনুধাবনের একটা প্রশ্ন পেয়েছি, তোমার কথার মধ্যে আমরা প্রয়োগের শেষ কথাটা পেয়েছি। তাহলে এখানে আমরা ভাগ ভাগ করে দিতে গেলেও তো 3 দিতেই হবে স্বাভাবিক। যদি তুমি 1 পারায় সবকিছুকে লেখো তাইলে এখানে 2 পায়, 1 পায়। ঠিক আছে, এখানে পরিপূর্ণ মার্ক পায় না। আশা করি এই বিষয়টা তোমরা আর ভুল করবা না। ঠিক আছে, এই বিষয়টা তোমরা কেউ কখনো ভুল করবা না, কিভাবে লিখতে হবে। এই গেল একটা। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চিত্র। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব তোমাদেরকে দুইটা প্রশ্ন একসাথে দিয়ে, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন টপোলজি সুবিধাজনক। চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন টপোলজি সবচেয়ে সুবিধাজনক। এটা একটা বোর্ড প্রশ্ন। ঠিক আছে, সুবিধাজনক স্যার, এটা সলভ করে দিচ্ছি, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এইভাবে আসবে তোমার পরীক্ষাতে। এখন এটা হচ্ছে ঘতে চিত্র 1 এবং চিত্র 2 কোনটা বেশি সুবিধাজনক, চিত্র 1 বেশি সুবিধাজনক না চিত্র 2 বেশি সুবিধাজনক। দেখো চিত্র আমরা একটু প্রমাণ দেই, হ্যাঁ প্রমাণ দেই একটু। দেখো তোমার কাছে কি মনে হয়, চিত্র 1 এর যে এখানে হাব মানে কেন্দ্রটা, সরি চিত্র 2 এর যে কেন্দ্রটা এখানের মধ্যে, এটার মধ্যে শুধুমাত্র এখানে কোনো কারণে যদি কম্পিউটারটি নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কারণে যদি এটা ডেস্ট্রয় হয়ে যায়, তখন কিন্তু এখানটাতে বন্ধ হওয়ার কারণে, চিত্র ভিতরে বন্ধ হওয়ার কারণে, এটা বন্ধ হওয়ার কারণে এগুলো সব অকেজো হয়ে যাবে। সব কি অকেজো, সব কি অকেজো। তার মানে হচ্ছে এখানে হাব, হাব মানে হচ্ছে কেন্দ্র, মানে সার্কেলটা, কেন্দ্রতে যদি কোনো সমস্যা হয় তাহলে অল জায়গায় সমস্যা। ঢাকার রাজধানীতে যদি সমস্যা হয় তাহলে সারা বাংলাদেশে সমস্যা। ঠিক একই সাথে কেন্দ্রে যদি কোনো প্রকারের সমস্যা হয়, এই যে কেন্দ্রটা এখানে যদি কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এখান থেকে তো সব জায়গায় লাইনগুলো কি সব জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানটায় যদি নষ্ট হয়ে যায় বাকিগুলো সবগুলো কি অকেজো, বাকিগুলো কি অকেজো। এবার তোমার কাছে কি মনে হয়, এবার তোমার কাছে একটু ভালো লাগেনি যে হ্যাঁ আচ্ছা তাহলে স্যার এটা মনে হয় সুবিধাজনক না। তারপর একটু এইদিকে খেয়াল করো, চিত্র একটা হচ্ছে এটা নষ্ট হয়ে গেলে এটার কিছু যায় আসে না, কারণ এর মেইন হচ্ছে লাইন হচ্ছে এটা, মেইন হচ্ছে লাইন হচ্ছে এটা। এটা নষ্ট হয়ে গেছে, সমস্যা কি, আমি চলবো, আমার কাছে তো লাইন আছে।
এটা নষ্ট হয়ে গেছে, সমস্যা কি, আমি আর এ তিনজন চলবো, সমস্যা কি? তার মানে দেখো তো এখানে একটা নষ্ট হয়ে গেলে আরেকটার উপরে কোনো প্রভাব বিস্তার করে না, এটা নষ্ট হয়ে গেলে এটার উপরে প্রভাব বিস্তার করে না। তার মানে মেইন কথাটা হচ্ছে এইখানে দেখো উপরে যদি কেন্দ্রেই একটা নষ্ট হয়ে যায় তাহলে তো অলটাই কি শেষ। তাহলে আমরা এখানে বলতে পারি চিত্র 1 চিত্র 2 এর মধ্যে কোন টপোলজিটা সবচেয়ে সুবিধাজনক, আমরা লিখতে পারি চিত্র 1টা সবচেয়ে বেশি সুবিধাজনক। এখন প্রশ্ন তোমাকে এইভাবে করতে হবে, জ্ঞানের যে একটা অংশ সেই জ্ঞানের অংশটা তোমাকে আনতে হবে, মনোযোগ দাও, ঠিক আছে? জ্ঞানের যে একটা অংশ সেই অংশটা তোমাকে আনতে হবে। জ্ঞানের অংশটা হচ্ছে কি, চিত্র 1 সুবিধাজনক। কি লিখবা? লিখবা চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে চিত্র 1 অর্থাৎ বাস টপোলজিটা সুবিধাজনক। এইটা লেখার ফলে লিখলা কি বাস টপোলজি সুবিধাজনক। স্যার আর লিখলাম না, এটা লেখার ফলে কি হয়ে গেল, তুমি 1 মার্ক পেয়ে গেছো জ্ঞান থেকে। জ্ঞান থেকে কি 1 মার্ক পেয়ে গেছো। তারপরে তুমি একটু খেয়াল করে দেখবা এবার অনুধাবন, অনুধাবনমূলক ওই আগের মতো অনুধাবন, অনুধাবন। এবার অনুধাবনটা কি আগের মতো, এবার বাস টপোলজিটা কি এইটা নিয়ে একটু ব্যাখ্যা করবা, মানে এটা সংজ্ঞাটা দিবা, দিছো ওটা সংজ্ঞা। তারপরে লিখবা তুমি এইবার প্রয়োগের একটা অংশ এখানে থাকবে, উচ্চতর দক্ষতার মধ্যে 3-4টা অংশ থাকবে, এখানে প্রয়োগের একটা অংশ থাকবে। কেন এটা নয়, কেন এইটা সুবিধাজনক? এতক্ষণ বললাম বাস টপোলজি সুবিধাজনক, কথা সত্য দিলাম। এবার বাস টপোলজিটি কি দ্বিতীয় প্রশ্নতে আমরা এটার সংজ্ঞাটা দিলাম, অর্থাৎ এখানে তুমি কত পেয়েছো, মাত্র 2 পেয়েছো। প্রথমে জ্ঞানে পাইছো 1 আর অনুধাবনে বাস টপোলজির সংজ্ঞাটা দিয়ে পাইছো কত, 1, 2 পাইছো। তাহলে আরো 2 দরকার আছে না তোমার? তোমার তো একটা সৃজনশীলে 10 দরকার, 10 যেই করে হোক পেতেই হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রয়োগের ঘরের মধ্যে প্রয়োগের জায়গার মধ্যে তোমাকে আইসা এখানে কি করতে হবে, এটা হচ্ছে ঘ নাম্বারও কিন্তু 3-4টা অংশে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম জ্ঞানের অংশ, তারপরে অনুধাবনের অংশ, তারপরে প্রয়োগের অংশ, তারপরে উচ্চতর দক্ষতার অংশ। এবার প্রয়োগের মধ্যে আইসা তোমাকে কি করতে হবে, এখানে কেন এটা সুবিধাজনক, কেন এটা নয়, অথবা কেন এটা সুবিধাজনক, কেন এটা নয়। এবার কেনর উত্তর দিতে হবে। কেনর উত্তর বলতে কি, বাস টপোলজির যে ধরনের সুবিধাগুলো তোমাদেরকে দিয়েছে, যে ধরনের সুবিধাগুলো দেয়, সেই সুবিধাগুলো সুন্দর মতো প্রয়োগের মধ্যে তুমি লিখবে, প্যারা করে পাক 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 করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? পাক পাক করে লিখতে হবে। প্যারা করার পরে, প্যারা করে লেখার পরে এইবার তুমি তারপরে বলবা অপর দিকে, এই একই প্যারার মধ্যে বলবা অপর দিকে এটার এই ধরনের কি নাই, সুবিধা নাই, এই জন্য এটা সুবিধাজনক নয়, এটা সুবিধাজনক, এটা সুবিধাজনক, ঠিক আছে? লেখার ফলে কিন্তু তোমার মোটামুটি বড় একটা প্যারা হয়ে গেল কিসে, এই প্রয়োগের ঘরের মধ্যে। এইবার শেষেরটা 3 কথা 4 কথায় উত্তর দিতে হবে, তো 4টা প্যারায় উত্তর দিতে হবে। এবার শেষের কথার মধ্যে তুমি আইসা কি করতে হবে, এবার লিখবা উপরের তথ্যগুলো বিশ্লেষণ করে, উপরের তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা এই কথায় উপনীত হলাম যে, সেখানে কিন্তু বিশ্লেষণ একদম সর্বশেষ কথাটা হচ্ছে পরিপূর্ণ কথা, সার কথা। পরিশেষে বলা যায় যে চিত্র 1ই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাজনক। এই কথাটা লিখতে হবে জাস্ট 2-1টা সেন্টেন্সে। অথবা আমরা এই কথা বলতে পারি যে এই কথায় একমত হওয়া যায় যে আমার যুক্তি আমি প্রমাণ করতেছি যে চিত্র 1 হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাজনক। কথাটা যখন তুমি এইটা বলে ফেলবা, এটা বলার সাথে সাথে তুমি কিন্তু ওইখানে শেষের কথাতে 1 পাইবা, অনুধাবনের মধ্যে 1 পাইবা, টোটাল তোমার প্রয়োগের মধ্যে 1 পাইবা, টোটাল এখানে 4। তোমার এখানে প্যারা প্যারা করে লিখলে আইসিটিতে আর কোনো সমস্যা হবে না। এখন একটা সৃজনশীল লেখার নিয়মটা আশা করি তোমরা বুঝছো। এবার স্যারে কিভাবে ম্যাথমেটিক্যাল সৃজনশীল গুলো করতে হয় সেগুলো তোমাদেরকে ধারণা দিব। না বুঝলে প্রশ্ন করো স্যারকে, স্যারকে না বুঝলে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই, স্যারকে প্রশ্ন করো, না বুঝলে প্রশ্ন করো আমাকে, না বুঝলে আমাকে প্রশ্ন করো যে স্যার এটা আমি বুঝি নাই, একটু কষ্ট করে আমাকে প্রশ্ন করো, একটু কষ্ট করে আমাকে প্রশ্ন করো। না বুঝলে, না বুঝলে একটু কষ্ট করে আমাকে প্রশ্ন করো। না বুঝলে একটু কষ্ট করে আমাকে প্রশ্ন করো। না বুঝলে আমাকে কষ্ট করে একটু প্রশ্ন করো। স্যার আমি বুঝছি স্যার। চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি, স্টার টপোলজি, চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি। ঠিক আছে, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার তোমাদেরকে স্যারে এবার একদম সমাপনী যে একটা কথা বলে দিচ্ছি, একদম সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি। ঘ নাম্বারটা আবার একটু বিশ্লেষণ করে দেই। প্রথম অংশ জ্ঞানের অংশ, সেটাকে তুমি এক কথায় বলবা শেষ। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে অনুধাবনের অংশ, সেটাকে তুমি প্যারা প্যারা করে
সেটা হচ্ছে অনুধাবন মানে হচ্ছে এখানে কি একটা সংজ্ঞা, সেটা কি চায়, একটা সংজ্ঞা চায়, সংজ্ঞা দিলাম। আর এখানের মধ্যে প্রথম কথা সেটাকে কি লিখলাম, জ্ঞানের একটা অংশ লিখলাম। তারপরে আমরা লিখবো কিসে, প্রয়োগের একটা অংশ, মানে কাজ প্রক্রিয়া কেমন, এটা প্রক্রিয়াটা কেমন, প্যারা প্যারা করে লিখতে হবে, মাথায় রাখতে হবে, প্যারা প্যারা করে লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে এবার তারপর লিখবো উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতার অংশ এটা লিখবা পরিশেষে বলা যায় যে বা উপযুক্ত তথ্যের দ্বারা, এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আচ্ছা স্যার একটু কমিয়ে দে, হ্যাঁ, পরিশেষে বলা যায় যে বলে এখানে দুই একটা লাইনে এটা লিখবা, তাহলে তুমি 4 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি সৃজনশীলে তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার স্যারে চলে যাচ্ছি ম্যাথে, এবার স্যারে ম্যাথে চলে যাচ্ছি। আমি কি এটা স্কিপ করব, এই টপিকটা এখন স্কিপ করে যাব, একটু কষ্ট করে আমাকে বলে দাও, এটা কি স্কিপ করে যাব, এটা কি স্যার স্কিপ করব, একটু কষ্ট করে বলো। আচ্ছা, আমার একজন প্রিয় শিক্ষার্থী বলতেছে স্যার আপনার ক্লাস করতে এত ভালো লাগে যে পেইড কোর্স করার পরও আপনার ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, এটাই তো সার্থকতা একজন টিচারের জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি হয়েছি। আসলে আমার কোনো ক্লাস কেউ মিস করে না। ঠিক আছে, কারণ আমি ক্লাসের ভিতরে এমন এমন ইনফরমেশন দিয়ে দেই, এমন এমন তথ্য তাদেরকে দিয়ে দেই যে তথ্যগুলো ইতিপূর্বে তারা হয়তো কোথাও থেকে নাও শুনতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করলাম আজকে সৃজনশীল নিয়ে, আজকে শুক্রবার আমি ফ্রি আছি, কারণ আমি অন্যান্য দিন পেইড কোর্সে ক্লাস নিয়ে ব্যস্ত থাকি। আজকে আমি একটু ফ্রি রয়েছি, ফ্রি আছি, এই ফ্রির মাধ্যমে আমি চেষ্টা করি তারপরও যারা কোর্সগুলো করতে পারে না অনলাইনের মধ্যে তাদেরকে একটু ফ্রিতে কিছু সার্ভিস দিতে চেষ্টা করি। আর আজকে সন্ধ্যায় এসিসি হেল্পলাইন নামে আমার একটা গ্রুপ রয়েছে, সেখানের মধ্যে আমার আজকে সন্ধ্যায় ওরিয়েন্টেশন ক্লাস হবে, ফ্রি ক্লাস, সেখানেও তোমরা দেখতে চেষ্টা করবা। কারণ শুক্রবার স্যার একটু ফ্রি থাকি না, আর স্যারের যে 2 দিন সপ্তাহে ফ্রি থাকি, সেই 2 দিন তোমাদের সাথে চেষ্টা করবো ফ্রি ক্লাসগুলো নেওয়ার। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, হামস, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা স্যার, এবার পরে চলে যাই, হ্যাঁ পরে স্কিপ করি, স্কিপ করি স্যার, পরে চলে যাই। না না, পরীক্ষার হলে চিত্র আঁকবা কেন, চিত্র তো উদ্দীপকেই থাকবে, চিত্র আঁকা লাগবে না, চিত্র আঁকা লাগবে না, চিত্র থাকবে উদ্দীপকে। আচ্ছা স্যার স্কিপ করেন, আচ্ছা ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে আমি আজকে ফার্স্ট ক্লাস করছি, যে ফার্স্ট ক্লাস করছো সে কিছুই করো নাই। আমি বলবো যে আজকে ফার্স্ট ক্লাস করছো সে আমার কোনো ক্লাসই করো নাই, আজকের ক্লাস আমি কিছুই পড়াই নাই। ঠিক আছে, আজকের ক্লাসে আমি কিছুই পড়াই নাই। যারা ফার্স্ট ক্লাস করছে তোমাদেরকে একটু বলে দেই, কষ্ট করে ইউটিউবে চলে যাও, যাইবা ক্লাস শেষ করে যাইবা, অ্যাপ এস ইংলিশ লার্নিং হোম নামে প্রায় 95+ ক্লাস দিয়েছি তোমাদের উদ্দেশ্যে, 95+ ক্লাস। ঠিক আছে, অ্যাপ এস ইংলিশ লার্নিং হোম নামে ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে সাবস্ক্রাইব করো, সেখানে ক্লাসগুলো দেখো। আরেকটা কথা আমি বলে যে একজন আমার ফোন নাম্বার চাইছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 1717। ঠিক আছে, এই আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, যে ফোন নাম্বারটা চেয়েছে তুমি কষ্ট করে যোগাযোগ করবা যদি ভর্তি হতে চাও আমার কোর্সে। যে স্যার আপনার কাছে প্রাইভেটে ভর্তি হলে সপ্তাহে 5 দিন ক্লাস করলে ইনশাল্লাহ আমাদের আর কারো কাছে যেতে হবে না। যারা একদম হতাশায় থাকো যে হায় হায় রে আমাকে দিয়ে পড়া হলো না, কিছুই হলো না, আমি কি করব, আমার অবস্থা তো শেষ, প্রতিষ্ঠান খুলে দিতে পারে যে কোনো সময় অথবা নাও খুলতে পারে, যাই হোক, কিন্তু আমার তো পড়াশোনা হচ্ছে না, বাসায় বসে বসে এই করোনার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার একটা গাইডলাইন দরকার, আমার একটা প্রপার গাইডলাইন দরকার, তাহলে এই কোর্সটা তোমার জন্য। ঠিক আছে, অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও, মাত্র 600 টাকা ফ্রি দিয়ে ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে, আচ্ছা গেল এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেল এটা। এবার স্যারের সৃজনশীল প্রশ্ন করাবো তোমাদেরকে, রেডি তো? এবার স্যারের 3য় অধ্যায় সৃজনশীল করাবো, 3য় অধ্যায়ের সৃজনশীল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। এবার আমি তোমাদেরকে একটু বলে দেই, একটু জানিয়ে দেই, তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, একটু তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে প্রশ্ন বলছে সৃজনশীল, উদ্দীপকটা স্যার আগে লিখি, তারপরে আমরা বাকিগুলো আলোচনা করব। উদ্দীপকটা একটু দেখি, যে শফিক শিপা ও তনয়, উদ্দীপক, এটা তো কিন্তু উদ্দীপক, শফিক
শিফা ও তনয়। তনয় এই তিনজনের, অনেকে লিখতে পারো এই তিনজনের আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার হচ্ছে কোনটা, এটা 1001002, এটা একটা বাইনারিতে দেওয়া আছে, এবং আরের জন্যটা হচ্ছে, এবং পরের জন্যটা হচ্ছে এইটা। এখন এই ঘতে বলছে ক আর খ কি আছে এটা জানার দরকার নাই, ক খ তো ওরকম থাকতে পারে। উদ্দীপকের তনয়ের, উদ্দীপকের যে তনয়ের, এই যে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে, এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড, এই আমি লিখি দে, যশোর বোর্ড 2017-তে এসেছিল এই প্রশ্নটা। আমি বোর্ড সহ বিশ্লেষণ করে দিলাম, যশোর বোর্ড 2017-তে এসেছিল যে শফিক, শিপা ও তনয় এই তিনজনের আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা এবং এইটা এবং এইটা। অর্থাৎ শফিকেরটা হচ্ছে কোনটা স্যার, শফিক, এ হলো শফিকেরটা হচ্ছে এইটা, এ হলো শিপা, শিপারটা হচ্ছে এইটা, এ হলো তনয়, তনয়েরটা হচ্ছে শেষেরটা। খেয়াল রাখতে হবে, বলছে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করো। এই একটা প্রশ্ন, এখানে হচ্ছে 3 মার্কের প্রশ্ন। কত মার্ক স্যার? এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন, কারণ সৃজনশীল ঘতে 3 মার্কের প্রশ্ন। তাহলে আমরা ঘ লিখবো, আগে আমরা এখানে উত্তরটা একটু লিখতে হবে, তো এই জন্য আমরা আগে এখন আর ঘ লিখলাম না, আমরা জাস্ট গটা লিখলাম। বলছে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করে। এখন স্যারের রূপান্তরের নিয়ম ক্লাসগুলো যারা দেখো নাই, একটু কষ্ট করে তোমাদেরকে মিনতি করতেছি, ইউটিউব থেকে দেখে নিতে পারবা, এখানে ফেসবুক থেকেও দেখতে পারবা, আমার টাইমলাইনে অনেকগুলো শেয়ার করা আছে, আমার টাইমলাইন ফলো করতে পারো, সেখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। সো আচ্ছা, তাহলে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে আমরা রূপান্তর করব কিভাবে স্যার? এই যে তনয়ের প্রাপ্ত নম্বরটা হচ্ছে এইটা, তাহলে আমরা লিখব তনয়ের প্রাপ্ত নম্বর কোনটা, এই যে দেখো এইটা 100। এটা কিসে আছে স্যার? বাইনারিতে আছে, কারণ বাইনারি ভিত্তি কত 2, বাইনারি ভিত্তি কত 2, অর্থাৎ 100011 এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, আর তার ভিত্তি কত 2, এটা বাইনারিতে দেওয়া আছে। এখন এটাকে কিসে নিতে হবে? দশমিকে নিতে হবে, মানে দশমিক মানে আমাদের ভাষা, আমাদের যে স্বাভাবিক ভাষা সেখানে নিতে হবে। অর্থাৎ আমরা কি জানি 1 2 3 4 5 এগুলো যদি 10 ভিত্তিক সংখ্যা হয়, এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত যতগুলো যায় সেগুলো হচ্ছে আমাদের মানে স্বাভাবিক যেগুলো আমরা বলি আর কি দশমিক সংখ্যা পদ্ধতি, সেগুলো অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা কি করতে পারি, এই দেখো এইভাবে আমরা একদম সহজে কাজগুলো করি, আমরা কখনো কাউকে পেছানো গোছানো বুঝাই না, সহজে বুঝাই। আমরা কি করি, একদম সহজ প্রক্রিয়ার মাধ্যমে একদম সহজ প্রক্রিয়ার মাধ্যমে বুঝাতে চেষ্টা করি যেন সবাই বুঝতে পারে, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করো, তো তুমি এখানে একটু খেয়াল করো, এই আমরা সবসময় একটু সহজে বুঝাতে চেষ্টা করি, এটা দশমিকে রূপান্তর করার নিয়মটা যারা আগে জানতো না এখন জানে না। দশমিকে রূপান্তর করতে গেলে তুমি যেখানে রূপান্তর করো, অক্টালে করো, হেক্সাডেসিমেলে করো, যেখানে রূপান্তর করো, আমরা সবসময় এই সর্বডান, ডান কোনটা, এই যে দেখো এটা, এই সর্বডানে, একেবারে সর্বডানে আমরা লিখবো কত 1। এটা একদম মুখস্থ করতে পারো যে স্যার সর্ববামে সবসময় বসে কত 1। এবার বাইনারি করতে গেলে বাইনারি ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2, এইখানে লিখতে হবে 2। যদি এটা অক্টাল করতো, যদি বলতো এটাকে অক্টালে করো, তাহলে আপনার ভিত্তি কত লিখতাম 8 লিখতাম আমরা, ঠিক আছে, 8 দিয়ে আমরা গুণ দিতাম, যেহেতু এটা ভিত্তি কত 2, তাহলে 2। এবার 2 দিয়ে 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণে 4, এবার 4 দিয়ে আবার 2 দিয়ে গুণ, 4 দিয়ে গুণে 8, এবার 8 রে আবার 2 দিয়ে গুণ, 8 দিয়ে গুণে 16, 16 রে আবার 2 দিয়ে গুণ, 16 দিয়ে গুণে 32, এবার 32 কে আবার 2 দিয়ে গুণ, 32 দিয়ে গুণে 66। একদম সহজ নিয়ম। আচ্ছা, এটা যদি তোমরা বুঝে যাও যে স্যার এটা আপনি তো করাইছেন, এখন আমি বুঝছি, তাহলে স্যার এবার কি করব, এইবার দেখো লম্বালম্বি গুণ করতে হবে, 66 কে 66, ঠিক আছে, এটা নিতে পারবো। 32 এর শূন্য শূন্য আসে, এটা শূন্য না নিলেও হবে, সমস্যা নাই, 16 শূন্য শূন্য নিব না, দরকার নাই, 8 কে 8, এবার 8 নিলাম, 4 শূন্য শূন্য দরকার নাই, 2 এর
শূন্য দরকার নাই 1। এবার আমরা কত পাইছি, জাস্ট আমরা এইটা পাইছি, কত পাইছি এবার হিসাব করো তোমরা, কত পাইছি এবার তোমরা একটু হিসাব করো, ঠিক আছে। আচ্ছা সরি সরি, স্যারে কি করলাম, ওই শফিকেরটা করলাম, হ্যাঁ স্যারে কি করলাম, শফিকেরটা করলাম। আচ্ছা আমরা আমরা পরীক্ষাতে বলতে পারি যে শফিকেরটা করো, সরি এখানে এখানে তনয়টা না বলে আমি বলছি শফিকের টাকা, হ্যাঁ শফিকের, হ্যাঁ শফিকের প্রাপ্ত নাম্বার, সরি এখানে শফিকেরটা স্যার লিখে দে, হ্যাঁ শফিকের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উদ্দীপক শফিকের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো, তার মানে শফিকেরটা হচ্ছে এটা, ঠিক আছে। এইবার একটু খেয়াল করো, তুমি হিসাব করছো, এবার তুমি এবার হিসাব করো তোমার ফলাফল কত হয়, এটাকে একটারে কি করবা, যোগ করবা, ঠিক আছে। যোগ করলে তোমার ফলাফল কত হবে একটু কষ্ট করে বলে দাও, 72, 72, এইটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে, এটাই তোমার আনসার। যদি বলে যে শফিকেরটা করো তাহলে এটা শফিকেরটা। এখন যদি বলে স্যার তনয়েরটা, যদি বলে স্যার তনয়েরটা, তাহলে স্যার আমরা কিভাবে করব, দেখো স্যারে কি করছি, এখানে তনয় লিখছি কিন্তু করছি শফিকেরটা, কিন্তু স্যার এখন কি করব, তনয়েরটা করব, ঠিক আছে। তো তনয়েরটা করতে গেলে কিন্তু তোমাদের এখন নতুন করে আরেকটা ধারণা হয়েছে, নতুন করে আরেকটা তোমরা বুঝছো যে না তনয়েরটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু বুঝছো তোমরা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই গেল একটা নিয়ম। আচ্ছা তোমরা অনেকে হয়তো বুঝো নাই, স্যার আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। বলছে শফিকের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো, তাহলে শফিকের প্রাপ্ত নম্বর কোনটা, এটা লিখলাম, এটা একদম সরাসরি লিখছি এটা। এটা লেখার পরে আমরা কি করব, সব সময় মাথা রাখবো একক স্থানীয় ঘরে কত, 1, একদম এটা একক দশক শতক, এটা হলো একক স্থানীয় ঘর, এটা হলো লিখছি কত, 1। এবার 1-এর ডাবল কত, 2, অর্থাৎ এটা আমরা এবার 2 দ্বারা গুণ করছি, 2 দিয়ে 2 রে গুণ করলে হয় কত, 4, 4 সাইডে আবার 2 দিয়ে গুণ করলে কত হয়, 8, 8 এর 2 দ্বারা, অর্থাৎ ভিত্তি দিয়ে গুণ করতে হবে, এই ভিত্তি 2 দ্বারা শুধু গুণ করতে হবে, তাহলে 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 32 দ্বিগুণে 66। এবার খেয়াল করতে হবে লম্বা লম্বি আবার গুণ করতে হবে, লম্বা লম্বি গুণ, অর্থাৎ 1 এর সাথে 66 কে গুণ করতে হবে, যেমন 66 কে 66, 32 শূন্য শূন্য লেখার দরকার নাই, 16 শূন্য শূন্য লেখার দরকার নাই। তারপর এবার দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ, অর্থাৎ 8 একে 8 বসালাম, 8 4 শূন্য 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 1 শূন্য শূন্য, এগুলো বসানোর দরকার নাই। এবার সবগুলো আমরা কি করব, 66 লিখলাম আর 8 লিখছি, এবারে দুটাকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দশমিক, এটা হচ্ছে 3। দেখো এই অল্প একটু নিশ্চয় তুমি 3 মার্ক পেয়ে গেছো। এখন এটাকে দশমিক, এটাকে কয়েক প্রকারে কয়েক ভাবে করা যায়, স্যারে যে এইভাবে একদম সহজ তোমাদের বুঝতে সুবিধা হবে স্যারে সেইভাবে করাইছি তোমাদের, ঠিক আছে, বুঝছো কি না? আচ্ছা বুঝছি স্যার, অনেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে স্যার এটা তো থার্ড চ্যাপ্টারে, হ্যাঁ থার্ড চ্যাপ্টারের সৃজনশীলগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি, ঠিক আছে স্যার। আচ্ছা স্যারের এখানে কোনো ক্লাস সমস্যা না, স্যারের ক্লাস কখনো আটকায় না, কারণ স্যারে হাই স্পিডের নেট ইউজ করি, সবসময় তোমাদের ক্লাসগুলো তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, আমার এখানে সমস্যা না, তোমাদের ওইখানে সম্ভবত সমস্যা হতে পারে। আচ্ছা এইবার পরীক্ষাতে প্রশ্নটা ঠিক এরকম আসতে পারতো, এই দেখো এই গেল একটা, তোমরা হয়তো লিখে ফেলছো, লিখছো ঠিক আছে, এখন আসতো যে তনয়ের প্রাপ্ত নাম্বারকে দশমিকে রূপান্তর করো, তনয়ের, তাহলে আমরা বললাম কি, দেখো ঘ নাম্বারে প্রশ্নটা ঠিক এরকমও আসতে পারে যে তনয়েরটা, তাহলে তনয়েরটা কোনটা, এইটা বলছে এইটাকে দশমিকে রূপান্তর করো, অর্থাৎ উদ্দীপকে এতক্ষণ আমরা করছি শফিকেরটারে দশমিকে, এবার করতে পারে বলতে পারে তনয়েরটাকে দশমিকে রূপান্তর করো, এটাই আসছে পরীক্ষাতে, আমি স্যারে শফিকেরটা করছি। এখন দেখো তনয়ের প্রাপ্ত নাম্বার স্যার একটু লিখে দেই, তনয়ের, এবার তনয়ের প্রাপ্ত নাম্বার কোনটা স্যার, এই দেখো 4a, 16 ভিত্তিক সংখ্যা 4a, তনয়ের প্রাপ্ত নাম্বার কত, 4a। এবার বলছে এটাকে দশমিকে রূপান্তর করতে, আগের মতো সিস্টেম, নিয়মটা কি ঠিক আগের মতো, একদম স্পষ্ট কথা, আগের মতো সিস্টেম, আগের মতো সিস্টেম, ঠিক 4 এবং a লিখলাম এখানের মধ্যে, লেখার পরে আমরা আগের মতো এখানের মধ্যে ইয়ে করতে পারবো, অর্থাৎ একক স্থানীয় ঘরে, সরি এগুলো স্যারে ইয়ে করে দেই, একক স্থানীয় ঘরে কত লিখবো, 1 লিখবো, সবসময় মাথায় রাখবা একক স্থানীয় ঘরে লিখছি 1। এইবার এটার ভিত্তিটা কত, 16, এইবার আমরা এখানে বসাইছি 16, তার আগে ভিত্তি কত ছিল, 2, এখানে বসাইছি 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল, এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তারপর 16 এর 16 দিয়ে গুণ, অর্থাৎ 16 ভিত্তি দিয়ে আবার গুণ দিতাম, তাহলে এখানে কত হয়েছে স্যার, এই দেখো। এবার তুমি গুণ করো, লম্বা লম্বি কি গুণ করতে হবে, লম্বা লম্বি গুণ করো, তুমি লম্বা লম্বি গুণ করো, 4 16 কত
66, লম্বালম্বি গুণ 4 16 কত 66, এবার যোগ, এবার কত এর মান কত 10, এর মান কত রে 10, এবার 10 একে 10, ঠিক আছে। তাহলে এবার মানটা কত পাইছি আমরা স্যার 74, কত পাইছি স্যার 74, এটা ডেসিমেল সংখ্যা, ঠিক আছে। হয়তো অনেকে দেখো না, এবার না না বুঝতে স্যারকে আবার প্রশ্ন করতে পারো, স্যার আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, আবার একটু বুঝিয়ে দেই, একটু মনোযোগ দাও। উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বরকে বলছে দশমিকে রূপান্তর করো, করব। তনয়ের প্রাপ্ত নম্বর কোনটা, এই শেষেরটা হচ্ছে তনয়, তনয় কোথায় শেষের নাম, এই জন্য শেষেরটা। শফিক কোথায়, এই যে প্রথমটা। শিফা কোথায়, এই যে দ্বিতীয়টা। তনয় কোথায়, শেষেরটা। বলছে তনয়েরটাকে দশমিকে রূপান্তর করো, তাহলে তনয়ের মানটাকে আমরা প্রথমে বসাইছি, এটা একটা ডেসিমেল সংখ্যা দেওয়াই আছে, দিলাম। বলছে এটাকে এবার দশমিকে রূপান্তর করো, তাহলে দশমিক মানে 10 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে, অর্থাৎ এই যে ডেসিমেলে রূপান্তর করার কথা বলছে। তো এবার আমরা শুরুতে কি করছি 4 বসাইছি, আর তারপরে কি a বসাইছি। এখন দেখো এই একক স্থানীয় ঘরে আমরা সবসময় কত লিখবো 1, তারপরে এইবার হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16, এখানে 16টা বসাইছি। এবার লম্বালম্বি গুণ 4 16 66 যোগ, এই পাশে কিন্তু যোগ করতে হবে, যোগ এর মান হচ্ছে 10, তাহলে 10 একে 10, তাহলে এবার 66 আর 10 এ কত 74, এটা হচ্ছে তার মান। তাহলে এখানেও তুমি যদি ঠিকমতো লিখতে পারো তাহলে কত পাই যাবে স্যার 10 পাই যাবে। ঠিকমতো লিখতে পারলে এখানেও কত পাইবা 10 পাইবা। বুঝছো কি না? না বুঝলে স্যারকে একটু বলো, স্যার তোমাকে বুঝিয়ে দিব। না বুঝলে একটু বলো, স্যারে বুঝিয়ে দিব। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এই তো কি কলেজের টুকরাগুলো বুঝতে পারছে। অনেক ভালোবাসি তোমাদেরকে যারা ক্লাসগুলো দেখো, এত কষ্ট করে ক্লাসগুলো তোমরা দেখো, ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, সমস্যা নেই, আরো করাবো। তোমাদের ধৈর্য আছে, সৃজনশীল স্যারে আজকে অনেকগুলো করাবো। যদি ধৈর্য থাকে তাহলে তৃতীয় অধ্যায়ের একদম ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নগুলো স্যার সলভ করিয়ে দিব। ধৈর্য কি আছে তোমাদের? স্যারে অসুস্থ তারপরে সুস্থ, তারপরে ক্লাসে আসলে স্যার সুস্থ হয়ে যায়। কেন? কারণ তোমাদের ভালোবাসা থাকলে। হ্যাঁ, তোমাদের ভালোবাসা অবশ্যই আমাকে সুস্থ করে দিবে। না বুঝলে স্যার তো আবার বুঝাই দিছি। হ্যাঁ, আবার বুঝিয়ে দিছি। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, এই তো স্যার একটু আগে তো বুঝালাম। বুঝছি স্যার, বুঝিনি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝি নাই স্যার। ঠিক আছে, আচ্ছা আমাদের শিপন একটা কথা বলছে, যদি 1 হয় তাহলে একটা ডাবল লিখতে হবে। শিপন একটু মনোযোগ দাও ভাই, আমার একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। বিষয়টা হচ্ছে কি, তোমাদেরকে এটা যখন এটা যদি বাইনারি হতো, ঠিক আছে, আবার একটু স্যার বুঝাই দেই। দেখো এটা যদি এরকম 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 বাইনারি হতো, দেখো বাইনারি ভিত্তি দিয়া গুণ হইতো। বাইনারি হলে কি ভিত্তি দিয়া গুণ হতো, যেমন স্যার এই সংখ্যাটাকে দশমিকে নিব, এই সংখ্যাটাকে, তখন আমরা কি করবো স্যার, এই একক স্থানীয় ঘরে আমরা কি লিখবো 1, যেটা আমরা হেক্সাডেসিমেলের বেলায় এখানে লিখেছিলাম 1। এবার বাইনারির কত ভিত্তি হচ্ছে কত 2, এখানে আমরা লিখবো 2। এবার 2 রে 2 দ্বারা গুণ, 2 দ্বিগুণে কত 4, 4 দ্বিগুণে কত 8, 8 দ্বিগুণে কত 16। ঠিক এখানে তো তা না, এখানে তুমি এখন স্থানীয় করে 1 লিখছো, লেখার পরে 1 এর ডাবল 2 এখানে লিখতে পারবা না, কারণ এর ভিত্তি কত, এটার ভিত্তি হচ্ছে 16, তোমাকে এখানে 16 লিখতে হবে। এবার যদি আরো সংখ্যা থাকে, আরো সংখ্যা থাকলে 16 কে 16 দিয়ে গুণ করলে, 16 কে 16 দিয়ে গুণ করলে যা হয় তা, আরো সংখ্যা থাকলে তারে আবার 16 দিয়ে গুণ করলে যা হয়, আরেকটা সংখ্যা থাকলে তারে আবার 16 দিয়ে গুণ করলে যা হয়, অর্থাৎ ভিত্তি দিয়ে শুধু গুণ করতে হবে। দেখো এটা তো হচ্ছে বাইনারি, এজন্য এখানে 2 দিয়ে গুণ করলাম, আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল অর্থাৎ 16, এখানে 16 দিয়ে গুণ করলাম। আশা করি বুঝছো। না বুঝে স্যারকে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগতেছে আজকে। হ্যাঁ, আজকে শুক্রবার, তোমাদের কোনো কাজ নাই। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারবে তারাই কামিয়াবি হবে। ঠিক আছে, অর্থাৎ এক কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কত লক্ষাধিক স্টুডেন্ট, 3 লক্ষ, কখনো কখনো 3 লক্ষ 4 লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট হয়। সেখান থেকে আমরা কজনকে যাচাই বাছাই করি? মাত্র 1000 অথবা 3000 স্টুডেন্ট, এদেরকে আমরা কি করি? যাচাই করি। আর সবাই সমুদ্রের অতলে হারিয়ে যায়, সবাই ডুবে যায়। ঠিক আছে, সবাই শেষ হয়ে যায়। কেন? ওই যে ধৈর্য নাই। এই যে এখন আজকে শুক্রবার, তোমরা একেবারে তোমরা কি ফ্রি সময় কাটাচ্ছ। আজকে তোমাদের কোনো কাজ নাই, কারণ তোমাদের শিক্ষকদের অনলাইন ক্লাসগুলো নাই। স্যার আজকে শুক্রবারে তোমাদের সাথে আলোচনা করতেছি, তোমরা যদি একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমাদের জীবনটা পাল্টে যাবে। ঠিক আছে, শুধু দেখো, স্যারের ক্লাসগুলো অনেক সময় নিয়ে হয়।
আমি 45 মিনিটের ক্লাস করাইতে পারি না। যারা 45 মিনিটের ক্লাস করায় তারা কিভাবে একটা ক্লাস করি আরেকটা ক্লাসে চলে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে স্টুডেন্টের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করে। স্টুডেন্টগুলো সবকিছু ঠিকঠাক মতো পড়তে পারে না, তাদের একটা টাইম লিমিটেড থাকে, আর যেটা আমার টাইম লিমিটেড নাই। ঠিক আছে, আমার ক্লাসগুলো দেখতে স্টুডেন্ট বোরিং ফিল করে না, বারবার দেখে। এই যে একজন বললো না যে স্যার আমি পেইড কোর্সে ক্লাসগুলো করি, সাথে সাথে ফ্রি ক্লাসগুলোও করি। ঠিক আছে, কেন ফ্রি ক্লাসগুলো করে? কারণ সে সকল দিক থেকে উপকৃত পেতে চায়। ঠিক আছে, কারণ এমন একটা কথা দেয়া গেছে আমি ফ্রি ক্লাসগুলোতে বলছি, পেইড কোর্সে বলি নাই, ঠিক সেই কথাটা যেন সে আমার মুখ থেকে পায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নুডলস কে আসছি স্যার, ক্লাস চালিয়ে যান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ধৈর্য তো প্রয়োজন ভাই, তোমাদের প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন, ধৈর্যের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, প্রচুর তোমাদের ধৈর্য প্রয়োজন। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়, তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমরা যদি নিজেকে স্থান করে নিতে চাও, অবশ্যই তোমার ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া কিছুই না, তুমি এখন ধৈর্য ধরতে হবে। তোমাকে এই দুনিয়াটাতে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে সফলতার জন্য। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে, ধৈর্য ধরে তুমি বাজিমাত করতে হবে। ঠিক আছে, দুস স্যার আমার কমেন্ট দেখে না, এই কমেন্ট কত দেখবো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, এইবার গেল স্যার উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নাম্বারকে দশমিকে রূপান্তর করলাম, শেষ হয়ে গেল এইটা। এখন স্যার প্রশ্ন করলো তো আরেকটা, ঘতে প্রশ্ন করলো তো তারা আরেকটা প্রশ্ন করলে উদ্দীপকের শিপার প্রাপ্ত নাম্বারকে কিসে করো? উদ্দীপকের শিপার প্রাপ্ত নাম্বার হতে। এইবার কঠিন প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যায় পড়বা। উদ্দীপকে শিপার প্রাপ্ত নাম্বার হতে, তাহলে শিপা কোনটা স্যার? শিপা হচ্ছে দ্বিতীয়টা। শিপার প্রাপ্ত নাম্বার হতে 110 উদ্দীপকে। আচ্ছা তোমাকে একটু উপরের দিকে দিয়ে দিই, নাহলে তুমি দেখবা না। এই তো দেখাই দিলাম। হ্যাঁ, বলছে শিপা কোনটা স্যার? এই তো শিপা। শিপা কই? এই তো শিপা। শিপার প্রাপ্ত নাম্বার কোনটা? এই যে শিপা দ্বিতীয়টা, শিপার প্রাপ্ত নাম্বার এটা 531, এইটা অর্থাৎ অক্টাল সংখ্যা। বলছে উদ্দীপকে শিপার প্রাপ্ত নম্বর হতে, এই যে একটা সংখ্যা দিলাম এইটা হতে, এইটা, হ্যাঁ, এই সংখ্যাটি কত বেশি বা কম? হাই হাই, দেখছো কেমন একটা প্রশ্ন, বেশি বা কম, এই একটা প্রশ্ন বলছে উদ্দীপকে শিপার প্রাপ্ত নম্বর হতে এই সংখ্যাটা, তার মানে শিপারটা কোনটা? এইটা। এটা হতে এইটা কত কম বা বেশি? যদি কখনো পরীক্ষাতে কম বা বেশি, কত কম, পার্থক্য নির্ণয় করো, এই করো সেই করো, যদি এই কথাটা বলে দেয় বা বলে, তাহলে চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে মনে করবা এই সংখ্যাটিকে, এই শিপার যে না সংখ্যাটি, সেই সংখ্যাটিকে তুমি দশমিকে নিয়ে নিবা। আবার এই যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা থেকে ওইটা কত কম বা বেশি, যদি এরকম প্রশ্ন বলা থাকে, তাহলে এই সংখ্যাটিকে তুমি দশমিকে নিয়ে নিবা। কিসে নিবা স্যার? দশমিকে নিব। এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসে, এটা বারবার আসে, এটা 4 মার্কের প্রশ্ন। ম্যাথগুলো কিভাবে করবা, থিওরিগুলো তো কিভাবে লিখতে হবে সেটা স্যারে বলে দিছি, কিন্তু ম্যাথ যেগুলো তোমাকে লিখতে হবে সেগুলো কিভাবে লিখবা, সেগুলো স্যার এইভাবে লিখতে হবে। পরীক্ষার প্রশ্ন আসবে এরকম, তোমাকে এখানে 4 মার্কে পেতে পারো। তুমি একটু খেয়াল করো, উদ্দীপকের শিপার প্রাপ্ত নম্বর হতে, তাহলে শিপার প্রাপ্ত নম্বর কোনটা? এইটা। এইটা কত কম বা বেশি? একদম সহজ একটা প্রশ্ন করছে। তাহলে আগে শিপার প্রাপ্ত নম্বরটা আমরা বাইর করি, লিখবো শিপার প্রাপ্ত নাম্বার। আচ্ছা এটা তো প্রশ্নটা স্যার একটু ঘুরিয়ে দেই। হ্যাঁ, শিপার প্রাপ্ত নম্বর কত স্যার? শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 531। এই লিখছি এইটা। এবার শিপার আমরা কোনটা কত বা কোনটা বেশি, এটা একটা ইউনিটে না আনলে, দেখো এটা হচ্ছে অক্টালে, এটা হচ্ছে বাইনারিতে, দুইটা 2 ইউনিটে, দুইটা যখন 2 ইউনিটে থাকে তখন কিন্তু আমরা করতে পারবো না কোনটা বেশি কোনটা কম। এই 531 বেশি নাকি এটা বেশি? অনেকের কাছে মনে হবে না স্যার কি বলেন, কত? হ্যাঁ 11,11,000 নাকি 1,10,000? কত স্যার এত বেশি? আর মাত্র 531, কি বলেন স্যার? আরে এগুলো তো হচ্ছে বাইনারি ডিজিট,
বাইনারি ডিজিটগুলো অর্থাৎ বাইনারি বিট, এই বাইনারি বিটগুলো আর এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে? এগুলোকে তুমি এত সংখ্যা ধরতে পারবা না। তাহলে স্যার 531 এখানে পাইলাম, এটা 8 ভিত্তিক সংখ্যা, অক্টাল সংখ্যা, আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এই সংখ্যাটিকে আগে একটা ইউনিটে নিতে হবে, অর্থাৎ তোমাকে যদি বলে কত কম বা বেশি, এই প্রশ্নটা করলে তুমি কি করতে হবে, ও আচ্ছা কম বা বেশির কথা আসলেই যেই সংখ্যার সাথে যে সংখ্যা কম বা বেশির কথা আসবে সেই সংখ্যাটিকে তুমি কিসে নিয়ে যেতে হবে, দশমিকে নিয়ে যেতে হবে। এখন এই সংখ্যাটিকে আমরা দশমিকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা এবার একটু খেয়াল করো, এই এই যা ঠিক আছে, যেহেতু তোমাদের সমস্যা হতে স্যার একটু রেখে দিব, এখন আর কথা বলবো না, কারণ তোমরা পরে ক্লাসটা দেখবে। এখন হয়তো এই নেট সমস্যার কারণে একটু এদিক সেদিক হচ্ছে, যে কথার সাথে হয়তো মিলতেছে না, একটু তোমরা পজিটিভলি দেখে নিবে, ক্লাসটা এখন কাটাটাও সম্ভব না। শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা। এবার একটু মনোযোগ দাও, এই সংখ্যাটি থেকে আমরা কি করব, এটাকে দশমিকে নিব। তাহলে এই যে 531 কে আমরা কিসে নিব, দশমিকে নিব। তা আগের মতো সিস্টেম, দশমিকে নিতে গেলে আমরা একক স্থানীয় ঘরে কত লিখবো, 1 লিখছি আমরা 1। এবার অক্টালের ভিত্তি কত, এই অক্টালের ভিত্তি 8, এবার আমরা এখানে লিখতে হবে 8, ঠিক আছে? এবার 8 রে আমরা 8 দিয়ে গুণ দিব, 8 এর ডাবল কত, আচ্ছা 531, হ্যাঁ 8, তাহলে 8 রে আমরা 8 দিয়ে গুণ দিলে কত হবে, 66। অর্থাৎ এই 8 কে আবার এই 8 গুণ আবার 8 কি হয়, 66, ভিত্তি দিয়ে গুণ, তাহলে কি লিখলাম 66। এবার লম্বালম্বি গুণ, লম্বালম্বি গুণ, 66 রে 5 দিয়া গুণ, 66 রে 5 দিয়া গুণ, 66 রে 5 দিয়া গুণ, তো 5 দিয়া গুণ করলে কত হয়, 320 হয়, লিখলাম 320। এবার 8 রে 3 দিয়া গুণ করো, 3 8 কত, 24, লিখলাম 24, আর এই 1 একে 1, এবার যোগ করো 320 আর 24 আর 1, 320 আর 24 1 কত হয়, 345। 300 একটু সারে নিচের দিকে দিয়ে দে, হ্যাঁ 345, এই গেল একটা, কত পাইছি আমরা, তাহলে তার এই মানটা কত, 345, এই একটা পাইলাম। তাহলে আমরা শিপার প্রাপ্ত নাম্বার কত পাইলাম, 345, 345 পাইলাম। আচ্ছা এটা কি তোমরা লিখছো কিনা, খাতা কলম রেখে এটা কি তোমরা লিখছো কিনা, কষ্ট করে একটু আমাকে বলো। স্যার তো বোর্ডে জায়গায় নাই, স্যারে আবার এটা মুছতে হবে, এটা কি লিখছো কিনা কষ্ট করে আমাকে বলো। এটা কি তোমরা লিখছো কিনা কষ্ট করে আমাকে একটু বলো। লিখছি স্যার লিখছি, আচ্ছা ঠিক আছে, এটা যদি লিখে ফেলো তাহলে 345 পাইলাম, এটা স্যারে মুছে ফেলছি। এইবার এই সংখ্যাটিকে এবার স্যারে দশমিকে নিতে হবে, নাইলে কিন্তু আমরা এখানে পাইলাম, এটার মান কত পাইলাম, 345, এটা রাখছি, মনে রাখবা এই কথাটা। এবার এটাকে আমরা দশমিকে নিব, তারপরে একটা থেকে একটাকে বিয়োগ দিলে কোনটা বেশি কোনটা কম সেটার পার্থক্য বের হয়ে চলে আসবে। তাহলে এবার আসি, এবার কোনটা পাইবো, এবং আমরা তারপরে লিখবো এবং এটা 11000011, ঠিক আগের মতো করে তোমরা লিখতে পারো। তা আমরা কি করবো স্যার, এই একক স্থানীয় ঘরে লিখবো 1, এইবার এই বাইনারি ভিত্তি দিয়ে গুণ, তাহলে লিখলাম কত, 2 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8 8 দ্বিগুণে 16 16 দ্বিগুণে 32 32 দ্বিগুণে 66। এবার আমরা লম্বালম্বি গুণ করব, 66 কে 66 যোগ 32 কে 32, 16 0 0 হবে না, 8 0 0 হবে না, 4 0 0 হবে না, 2 একে 2 যোগ 1 একে 1, তাহলে এগুলো গুণ করো, যোগ করো 32 2 1 কত যোগ করো, 99, এই তো। তাহলে কত পাইলাম, তাহলে কম কোনটা, এইটা কম, কম কোনটা, এইটা কম, বেশি কোনটা, শিফারটা বেশি 345, আর কম কোনটা, এইটা, ঠিক আছে। এইবার সুতরাং কি করতে হবে, 345 থেকে বিয়োগ 99 কত হবে,
কত হবে 246। এবার কম কত, অবশ্যই কম, কম কত, সুতরাং 246 কম, কম কত 246, কত কম 246 কম। বলছে উদ্দীপকের শিফারপ্রাপ্ত নম্বর এইটা হতে সংখ্যাটি কত বেশি বা কম, তাইলে কি বেশি, সরি শিফার নাম্বারটা কি বেশি, আর এটা কি ওইটা কত কম, শিফার নাম্বার থেকে এটা কত কম 246 কম, 246 কম। তাহলে তোমরা এইভাবে লিখতে পারবা, ঠিক আছে। না বুঝলে স্যারকে প্রশ্ন করো, 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 না বুঝলে প্রশ্ন করো, কুইক 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 স্যার। কুইক, ক্লাসটা শুরু হয়েছে স্যার, শুরু হয়েছে কখন, ওরে বলতে পারবে না ক্লাস শুরু হয়ে গেছে কখন। থ্যাংক ইউ, বুঝছি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাইমুন নেসা নূর, থ্যাংক ইউ স্যার। উপমা চৌধুরী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রিতা ইসলাম, হ্যাঁ। ইশরাত ঐশী, ঠিক আছে। মারিয়া আক্তার মুন্নি, লাইলা কানিস ফাতেমা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মারিয়া পূজা, সাজিদা ইসলাম মিম, নিহা সুলতান, উপমা চৌধুরী, এভরিথিং ইজ গোয়িং টু বি পারিবা, ঠিক আছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার আবার একটু বুঝেন, আচ্ছা থ্যাংক ইউ। আমাদের রহমান বৃষ্টি, সাবা রহমান বৃষ্টি বুঝে নাই, আমার বোনটা বুঝে নাই, এবার একটু খেয়াল করো, তুমি যেহেতু বুঝো না আমি আবার একটু বলি। বলছো উদ্দীপকের শিফারপ্রাপ্ত নম্বর এইটা হতে কত কম বা বেশি। স্যার কিন্তু রাগ হয় না, আমাকে প্রশ্ন করলে আমি খুশি হই, কারণ এখানের মধ্যে সবচেয়ে বেশিরভাগ স্টুডেন্ট বুঝছে, দুই একজন স্টুডেন্ট বুঝে নাই, কারণ স্বাভাবিক ব্যাপার, তারা আমি শুধুমাত্র দুর্বলদেরকে নিয়েই কাজ করি, যারা একেবারে দুর্বল, ইংলিশ বুঝে না, বাংলা বুঝে না, আইসিটি বুঝে না, তাদেরকে এমন ভাবে হৃদয়ের সাথে একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে তাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেয় যেন তারা বুঝতে পারে, ঠিক আছে। স্যারে কখনো রাগ করি না, স্যার একটা ক্লাস 1 ঘন্টা 10 মিনিট, সরি 2 ঘন্টা 10 মিনিট পর্যন্ত নিয়েছি, পেইড করছে, ঠিক আছে, কখনো স্যারে বিরক্তি বোধ করি নাই। তো এখন বিরক্তি বোধ করবো কেন, মাত্র 1 ঘন্টা 10 মিনিট বা 9 মিনিট, কত মিনিট হয়েছে দেখি, আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিয়েছি মাত্র, ক্লাস হবে 2 ঘন্টা, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। কারণ ক্লাসের মধ্যে কিছু না দিতে পারলে স্যারের কাছে ভালো লাগবে না, এই জন্য পেইড করছে স্টুডেন্টগুলো এসে ভর্তি হয়, যেখানে স্টুডেন্ট কিছু পাবে সেখানে এসে স্টুডেন্ট ভর্তি হবে, এটাই তো নিয়ম, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে তোমরা ডেমো ক্লাস দেখবা, আমার প্রচুর পরিমাণে ডেমো ক্লাস যদি ভালো লাগে তোমাদের, তাইলে আমার কোর্সে ভর্তি হবা, এটা স্যারে বলিয়ে দেই। প্রচুর পরিমাণে ক্লাস দেখবা, ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে ভর্তি হবা, ঠিক আছে। আমি অজস্র ক্লাস ইউটিউবে দিয়ে রাখছি তোমাদের জন্য, দেখো, দেখে ভালো লাগলে আমার কাছে আসবা, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা ঠিক আছে। নাজমুল হাসান শান্ত বলতেছে অনলাইনে আমার দেখা বেস্ট টিচার পারো স্যার। থ্যাংক ইউ তোমাকে প্রিয় ভাই, তোমাকে একদম অন্তঃস্থল থেকে তোমার জন্য দোয়া রইলো। আচ্ছা স্যার বাংলা ক্লাস নিলে ভালো হয়, হ্যাঁ বাংলা ক্লাস তো স্যার নিচ্ছি, স্যার তো বাংলা ক্লাস প্রায় 10টা ক্লাস এই দেখো তোমাদের জন্য, দেখো তোমরা তো আমার ভাই, মেয়েরা আমার বোন, তো তোমরা অনেকে অনেক ক্ষেত্রে চিন্তা করো যে স্যার সবসময় মনে হয় পেইড কোর্সের ব্যাপারে একটু বেশি কথা বলে। হ্যাঁ স্যার এই কথাটা তোমাদেরকে কেন বলি, একটু কথাটা শুনো স্যার, এটা বুঝছো অনেকেই, ঠিক আছে। আমি আরেকবার একটু বলে দিই, তারপরে ওই কথাটা আসছি। দেখো এই সংখ্যাটি থেকে ওই সংখ্যাটা কত বেশি বা কম, প্রথমে এই সংখ্যাটাকে আমরা দশমিকে নিলাম, ফলাফল আসলো কত 345, তারপর এই সংখ্যাটিকে দেখো দশমিকে নিলাম, দশমিকের নিয়মটা সরাসরি এইভাবে আমরা বসাইছি, বসানোর পরে একক স্থানীয় করে 1 লিখছি, লিখার পরে এবার স্যার এখানে 2 এটা আসলো কই থেকে, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তখন এখানে 2 লিখছি, যদি এখানে 8 থাকতো আমরা এখানে 8 লিখতাম, যদি এখানে 16 থাকতো আমরা এখানে 16 লিখতাম। এবার তারপর সংখ্যা 16 দিয়ে 16 গুণ, মানে ভিত্তিতে শুধু গুণ করতে হবে, এবার যা আসবে তাকেও ভিত্তি দিয়ে গুণ করতে হবে, যা আসবে তাকেও ভিত্তি দিয়ে গুণ করতে হবে। যেমন দেখো 2 পাইছি, এবার 2 রে আবার ভিত্তি দিয়ে গুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 4, আবার 4 রে আবার 2 দিয়ে গুণ 8, 8 রে আবার 2 দিয়ে গুণ 16, 16 রে আবার 2 দিয়ে গুণ 32, 32 কে আবার 2 দিয়ে গুণ 66। এইবার গুণ লম্বা লম্বি কি করতে হবে, গুণ করতে হবে, 66 কে 66। এবার দেখো 32 কে 32 বসাইলাম, আর বাকিগুলো কি, এগুলো শূন্য, এগুলোর কোনো মূল্য নাই, যেমন ধর 16 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, এগুলো তার বসলেও ফলাফল আসবে না, এজন্য বসাই নাই। এবার 2 একে 2, 1 একে 1, এইগুলো একটু যোগ করে দিছি, যোগ করে ফলাফল এটা পাইছি। এবার ওই ফলাফলের সাথে থেকে এই ফলাফল একটা থেকে একটা বিয়োগ করে দিছি, দেখো এই 45 থেকে 99 বিয়োগ করার পরে 246 পাইছি, তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। কত ছোট কত কম, 246 কম, ঠিক আছে। এখন স্যারে বলি কেন পেইড কোর্সের ব্যাপারে এত কথা বলে, দেখো তোমাদেরকে আমি বলে দেই, স্যারে আইসিটির জন্য আজকেরটা সহ অষ্টম, আইসিটির 8টা ক্লাস ফ্রি নিছি, কয়টা ক্লাস, 8টা ক্লাস। আর আমাদের বাংলাদেশে অনেক অনেক অনলাইন মহান শিক্ষকগণ আছেন, তারা 16টা 20টা ক্লাস পড়ায় 1200 টাকা 1300 টাকা করে আইসিটির উপরে, দেখো অনেকে 25টা ক্লাসও পড়ায়, কিন্তু স্যারে এখানে 8টা ক্লাসই কি
ফ্রি নিছি আজকেরটা সহ। তারপরে বাংলা ক্লাস নিছি 10টা ক্লাস, বাংলা নিছি কত 10টা ক্লাস ফ্রি নিছি তোমাদের সাথে, ঠিক আছে। তারপরে ইংলিশের উপরে নিছি কয়টা ক্লাস, 4টা। ইংলিশের উপরে নিছি মডিফায়ারের 3টা ক্লাস, স্পেশাল ইউজের 2টা ক্লাস, টোটাল আমাদের 5টা ক্লাস দিছি। দেখো এই ক্লাসগুলো সারি ফ্রি নিছি তোমাদের জন্য, 15টা ক্লাস, আর এই ক্লাসগুলো ফ্রি নিছি তোমাদের জন্য। আরো নিচ্ছি, আরো নিব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি ফ্রিতে ক্লাসগুলো নিব, যেন তোমরা ফ্রিতে উপকৃত হও, ঠিক আছে। তো যাই হোক স্যারে বেশি কথা বললাম না। আচ্ছা এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো, এটা বুঝছো কিনা? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ শিপন চৌধুরী, এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা প্রিয় ভাই, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। বাংলা সেকেন্ড পেপারটা তো অলরেডি 10টা ক্লাস নিছি, তোমরা যারা দেখো না দেখে নিবা ইউটিউব চ্যানেলে, ওই যে অনেকে ইউটিউব চ্যানেলের নাম দিতেছে অ্যাফিস ইংলিশ লার্নিং হোম। আচ্ছা ঠিক আছে, তোমরা কি আসোনি না সবাই চলে যাচ্ছ? চলে গেলে ক্লাস বন্ধ করে দিব, সবাইকে আসোনি শেষ পর্যন্ত? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নিব, বাংলা ক্লাসও নিব ইনশাল্লাহ। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার, স্যার বুঝছি। ঠিক আছে স্যার, আমার একটা কমেন্টও পড়েন। এই যে সাদি ইসলামের কমেন্ট পড়লাম, স্যারে কমেন্ট পড়তে গেলে বসে যাওয়া লাগে, কারণ 1-2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি, তো এই জন্য বসে বসে হালকা একটু কমেন্ট পড়ি। ঠিক আছে, তোমরা কি থাকবা শেষ পর্যন্ত? আসি স্যার। আচ্ছা তাহলে স্যার আরেকটা সৃজনশীল করে, হ্যাঁ তাহলে একটা গেল। দেখো সৃজনশীল আমরা করাতে ভালো লাগে, তোমাদেরকে করাই, হ্যাঁ একটু থাকো, হ্যাঁ প্রিয় ভাই প্রিয় বন্ধুরা একটু থাকো। এখন পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসবে, যে এটা আসছে বরিশাল বোর্ড। আমাদের বরিশালের কে কে আছে, পারানা শ্রাবণী আর কে কে আছে বরিশালের, একটু কষ্ট করে কমেন্ট করো। বরিশাল বোর্ড করাবো এখন, একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে। বরিশাল, আচ্ছা এটাকে এখন তো বারিশাল বলে সম্ভবত, বারিশাল, ঠিক আছে। এখন দেখো 2017 সালের একটা প্রশ্ন আমি করাই, কারণ কেন 17 সালটা করাচ্ছি তোমাদের জন্য, যেহেতু তোমরা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে অনেকেই, এই জন্য অনেকেই যে কথাটা বলে স্যার একটু বেজরের সাথে বেজর 17-19 এগুলো একটু করান, আসলে এটা প্রকৃত অর্থে কতটা যে সত্য, মেন কথাটা হচ্ছে হ্যাঁ এটা প্রকৃত অর্থে সত্য, কারণ অনেক ক্ষেত্রে বেজর সংখ্যাগুলোকে ধরা হয় বেজর, যেমন 2019 সালের প্রশ্নগুলো 2021-এর জন্য কমন, ঠিক আছে, এটা ধরা হয়। তো দেখো বরিশাল বোর্ড 2017টা একটু করিয়ে দেয় তোমাদেরকে, যে আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত ফলাফল জানতে চাইলে সে বলল, আসিফ বলল যে অর্ধবার্ষিক পরীক্ষাতে, এটা এটা কিন্তু উদ্দীপক, ঠিক আছে, উদ্দীপক। অর্ধবার্ষিক পরীক্ষায় এবং বার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষায় এত এবং বার্ষিক পরীক্ষায় কত পেয়েছে স্যার? দেখো 7A 16। এখন আমি এটা হচ্ছে উদ্দীপক কি বলছে, আসিফের বাবাটা কার, আসিফের বাবা আসিফে জিজ্ঞেস করছে, আসিফ রে বাবা তোমার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলটা কত রে বাবা? তখন সে বলল 1128, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা বললো, যে বাবা আমি বার্ষিক পরীক্ষায় এত পাইছি। তো বাবা বলল, ও আচ্ছা ঠিক আছে, বার্ষিক পরীক্ষা তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় এটা পাইছো, তো বাবা বার্ষিক পরীক্ষা কত পাইছো? তখন বাবা বলল, সরি সে আসিফ বলল, আমি বার্ষিক পরীক্ষায় পাইছি 7A 16। এখন এই দুইটা সংখ্যা আসিফ এবং আসিফের বাবার সাথে কথা হয়েছে। আসিফের বাবা বলছে, আরে আসিফ বলছে স্যার আমি এটা, আসিফ বলছে আমি এটা পাইছি, অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা পাইছি এইটা, এই দুইটা সংখ্যা। আচ্ছা ঠিক আছে, অর্ধবার্ষিক পরীক্ষায়, হ্যাঁ যারা 2022 সালের পরীক্ষার্থী তোমাদের সাথে আমি আরো কথা বলবো, ঠিক আছে, ফেড কোর্সে অনেক কথা আছে তোমাদের সাথে। এখন বলছে অর্ধবার্ষিকের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, বলছে যে অর্ধবার্ষিকের
প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্ধবার্ষিকের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, এই একটা কথা তোমাদেরকে প্রশ্নের মধ্যে সে বলে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এবার দেখো অর্ধবার্ষিকের প্রাপ্ত নাম্বারকে যদি বলে তাইলে স্যার এবার এটার একটু প্রশ্নটা করে দেই। এখন অর্ধবার্ষিকে সে কত পাইছে, অর্ধবার্ষিকে পাইছে এইটা, তাইলে অর্ধবার্ষিকে লিখবো প্রাপ্ত নাম্বার। এটা কিন্তু ঘ নাম্বার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ঘ নাম্বার উত্তর সমাধান দিচ্ছি। অর্ধবার্ষিক পরীক্ষার সময় তুমি এবার সাজায় লিখবা অষ্টবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার কত স্যার, এখানে 1128। এটাকে কিসে নেওয়ার কথা বলছে, হেক্সাডেসিমেলে নেওয়া হচ্ছে। তো আমরা তোমাদেরকে একটা কথা বলে দেই, অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিন্তু যায় না, তারা একটা রাগ করে। মানে অক্টাল বলে যে আমি তোমার কাছ থেকে তোমার সাথে সরাসরি দেখা দিব না, দেখা দিতে গেলে একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটার নাম হচ্ছে বাইনারি, অথবা সেখানে তুমি ডেসিমেলও বসাইতে পারো। ঠিক আছে, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে মূলত কি করতে হবে, প্রথমে অক্টাল সংখ্যাগুলোকে বাইনারিতে নিতে হবে, অথবা বাইনারি থেকে তোমাকে হেক্সাডেসিমেলে নিতে হবে তখন। ঠিক আছে, এবার দেখো তো আমরা কত কত পাইছি, 1 1 1 2। এখন এটাকে আমরা আগে বাইনারিতে নিব। তো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তো আমরা কি করব, 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করব। যারা জানতা না আগে জানো না, এখন জেনে নাও। এটাকে আমরা বাইনারিতে নিতে গেলে আমরা 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করব শুধুমাত্র, কারণ আমরা জানি অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত ভিতরে যত সংখ্যা আছে সবগুলোকে আমরা 4 এর সাথে 2 1 7 এই 7 পর্যন্ত সকল সংখ্যা আমরা 4 to 1 প্রক্রিয়ার মাধ্যমে অনুসরণ করতে পারি। যেমন আমাদের দরকার 2, কত দরকার স্যার 2, তাহলে শুধু 2 এর ঘরের মধ্যে 1 লিখবা আর বাকিগুলো 0, তাহলে এটা পাইছি তার আমরা বাইনারি মান। আমাদের দরকার কত 1, এই 1 এর ঘরের মধ্যে 0 লিখবো, 1 লিখবো আর বাকিগুলো 0। আমাদের দরকার আবারও কি 1, তো 1 এর ঘরের মধ্যে 1 লিখছি আর বাকিগুলো 0। এই একটা মান পাইছি, এটা হচ্ছে বাইনারি মান। কি মান স্যার, বাইনারি মান পাইছি। আর আগেরটা কি মান স্যার, অক্টাল মান। এবার এটা লেখার ফলে এবার আমরা কি করব, এই মানগুলোকে 4 বিট করে করে ভাগ করে নিব। এবার এই মানগুলোকে আমরা ডান দিক থেকে খেয়াল করতে হবে, ডান দিক থেকে ডান কোনটা, এটা এই ডান দিক থেকে এদিকে 4 বিট করে ভাগ করতে হবে। এখন 4 বিট করে করে তোমরা ভাগ করো। এই দেখো, এই 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে এই 4টা, আবার 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে তার 4টা। আর এদিকে তুমি শূন্য বসাইতে পারো, না বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এদিকেও তোমার যদি একটা কম হয়ে যায় তাহলে বাকি 4টা শূন্য বসাই তুমি নিতে পারো, তবে এইটা এদিকে শূন্য বসানো এটা দরকার নাই নেওয়া। ঠিক আছে, এবার দেখো তুমি যে মানটা পাইছো, মান কত পাইছো, এটা হেক্সাডেসিমেলে আমরা বুঝবো কিভাবে। হেক্সাডেসিমেলে বুঝার একমাত্র সিস্টেম হচ্ছে আমরা কি করব, এই দেখো একটু মুখস্থ রাখো। সারা জীবন কত মেয়েদের নাম্বারে তোমরা ছেলেরা মুখস্থ রাখছো, এটা পারবা না কেন, 8421, এটা একটু মনে রাখো, 8421 প্রক্রিয়া। তাহলে আমরা এখানে যে মানটা পাইলাম, এইখান থেকে তুমি একবার 4টা ভাগ করার পর তুমি এদিক থেকে করতে পারো, এদিক থেকে করতে পারো, কিন্তু ভাগ করার আগে তোমাকে এই পাশ থেকে করতে হবে। তাহলে দেখো তো আমরা এই প্রথম মানটা কত পাইছি, 0 0 1 0 0। এবার একটু কোন ঘরটা এখানে অ্যাক্টিভ আছে স্যার, এখানে 1 কোন ঘরে আছে 4, তার মানে এটার মান হচ্ছে কত 4, তাহলে এখানে মান হচ্ছে কত 4। তারপর আবার একটু খেয়াল করো এদিকে কোন ঘরটা এবার আমরা বসাই, আবার প্রথম ঘরে কত বসাইবো 1, বসাইছে 1, তারপরে ঘরে কত 0, বসাই 0, তারপরে কত 1, তারপরে কত 0। এবার দেখো তো এই 8 এর ঘরটা অ্যাক্টিভ আছে, তার মানে 8, এই 2 এর ঘরটা অ্যাক্টিভ আছে, তার মানে 2, তাহলে 8 আর 2 কত 10, আর হেক্সাডেসিমেলে বেলা আমরা 10 লিখতে পারবো না, 10 মানে কত a, তাহলে এটা হচ্ছে 4a। তাইলে মান আমরা কত পাইলাম, এই উত্তর কি, তাহলে সুতরাং উত্তর কি হবে 1128 সমান সমান 4a 16, এটা হচ্ছে উত্তর। না বুঝলে স্যারকে প্রশ্ন করো, স্যার আবার বুঝিয়ে দিব। স্যার মনে হয় এবার এটা একটু খুব দ্রুত গতিতে করাইছে, জন্য তোমাকে বুঝাইতে পারি নাই। ঠিক আছে, আবার একটু প্রশ্ন করো স্যার, যে বুঝি না স্যার আবার একটু বুঝাই দেন। হ্যাঁ, আবার একটু প্রশ্ন করো, না বুঝলে স্যারকে আবার একটু তোমাকে বুঝিয়ে দিব। হ্যাঁ, না বুঝলে স্যার আবার একটু তোমাকে বুঝিয়ে দিব, না বুঝলে আবার একটু বলো, বুঝিয়ে দিব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আহারে সানজিনা বুঝে নাই,
আচ্ছা বুঝে নাই, এই আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাই 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 রে, অনেকে বুঝে নাই, অনেকে বুঝে নাই, এই বুঝো নাই যারা, আচ্ছা ঠিক আছে, আর কমেন্ট করতে হবে না, কমেন্ট করতে হবে না, খাইছে আজকে তো মনে হয় 2000 কমেন্ট করে ফেলবে, অলরেডি 2100 কমেন্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, অলরেডি 2100 কমেন্ট হয়ে গেছে। সো আবার একটু বুঝিয়ে দে, হ্যাঁ না বুঝলে কোনো সমস্যা নাই, আমার এখানে যতক্ষণ পর্যন্ত না তুমি না বুঝবা ততক্ষণ পর্যন্ত তোমাকে বোঝানো হবে, ঠিক আছে, টেনশন করিও না। বুঝিয়ে দেন একটু স্যার, বুঝি নাই, খুব ভালো করে বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনেকে বুঝে নাই, তা আবার একটু মনে করো, বলছে এইটাকে, এই অক্টার সংখ্যা কোনটা, অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর, আমরা বলছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তার মানে এই যে দেখো অর্ধবার্ষিকে সেইটা পাইছে, এই যে এইটা পাইছে সে, এইটাকে বলছে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য। তো হেক্সাডেসিমেলে নিলে আমরা প্রথমে অক্টাল সংখ্যাটাকে 3 বিট করে করে বাইনারিতে নিব। তো 3 বিট করতে গেলে দেখো এ 1 1 2 1 1 2 আমি বসাইছি, কি বসাইছি 1 1 2, এই যে এটা আসছিল 1 1 2, এটা বসানোর পরে এটাকে 3 বিট করে করে নিতে হবে। এখন কি এই যে দেখো 2 এর মান আমরা কিভাবে বাইর করব, তখন 2 এর মান বাইর করার জন্য স্যার একটা নিয়ম বাইর করছিলাম যে 4 2 1, 2 এর মান বাইর করার জন্য। তো আমরা শুধুমাত্র 2 এর ঘরটা 1 করব আর বাকিগুলো 0, অর্থাৎ এই 1 মানে হচ্ছে অ্যাক্টিভ আর কি, 2 এর ঘরটা আমরা চালু রাখছি, মানে যোগ করতে পারবো যেহেতু 2 এর ঘরটা চালু রাখছি, এই যে 2 এর ঘরটা চালু রাখছি আরে 1 বাকিগুলো 0, এটা পাইছি 2 এর মান। আবার 1 এর মান, তো এই 1 এর মান মানে শুধু স্যার 1 এর ঘরটা অ্যাক্টিভ আর বাকিগুলো 0, দেখো তো এই 1 এর মানটা আমি এখানে বসাইছি। এবার স্যার আবার 1 এর মান, ঠিক একইভাবে 1 এর মান বসাইছি। এবার যে একটা মান পাইছি, যে একটা বাইনারি মান পাইছি, এটা স্যার সিরিয়ালে বসাই দিছি, এই মানটাকে স্যার সিরিয়ালে বসাইছি। বসানোর পরে এতক্ষণ আমরা তিনটা তিনটা করে ওই দিক থেকে পাইছি, এবার চারটা চারটা করে হিসাব করব। তাহলে 1টা 2টা 3টা 4টা মিলে হয়েছে একটা ঘর, 1টা 2টা 3টা 4টা মিলে হয়েছে এই একটা ঘর। আর এদিকে শূন্য, এটার কোনো দাম নাই, এদিকে বানাইলো কি না বানাইলো কি, ঠিক আছে, যদি 1 থাকতো তাহলে আমরা শূন্য দিয়ে নিতে হইতো, শূন্য থাকলে নেওয়ার দরকার নাই, তাহলে এটা বাদ, এটা কি বাদ। এবার স্যারে কি করতেছি দেখো, এবার আমরা 8421 প্রক্রিয়া নামে একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করলাম। কোন প্রক্রিয়াটা স্যার, 8421 8421 প্রক্রিয়া। এবার 8421 প্রক্রিয়ার মধ্যে অনুসরণ করতে গেলে আমরা শুরুতে কি করতে পারি, এই যে এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা 1 দিলাম, এখানে এই বাকি দুটো হচ্ছে 0 0, এখানে যে এমনি আছে আমরা জাস্ট এটা নিচে বসাইছি, এটা নিচে বসানোর পরে যেই ঘরের মধ্যে 1 পাইলাম সেটাই অ্যাক্টিভ। যদি এখানে এই ঘরে 1 পাইতাম তাহলে এই দুইটা ঘর এটা আর এটা যোগ করতাম, যত হইতো তত নিতাম। তাহলে দেখো এই যে ঘরের মধ্যে 1 পাইছি, তাহলে সাইডের ঘরের মধ্যে 1 পাইছি, শুধুমাত্র সাইড নিলাম, এই শুধুমাত্র 4 নিছি, ঠিক আছে। এবার তারপরে আমরা পরের কাজটা করব, দেখো পরের ঘরের মধ্যে 1 পাইছি, তারপরে কি 0, তারপরে ঘরে কি 1, তারপরে ঘরে কি 0। এবার এই 8 এর সাথে এই 8 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে 8 নিলাম, তারপর 2 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে 2 নিলাম, তাহলে 8 এর 2 কত 10, আর হেক্সাডেসিমেল বেলা 10 মানে হচ্ছে a, এইজন্য আমরা এখানে a নিলাম, ঠিক আছে। এই ফলাফলটা হচ্ছে এইটা, সুতরাং ফলাফলটা হচ্ছে কি 4 এ 16। এবার যদি না বুঝা আবার বলো, আবার বুঝাই দিব, না বুঝলে আবার বলো, আবার বুঝাই দিব। না বুঝলে আবার বলো, আবার বুঝাই দিব বাচ্চারা। আচ্ছা আমাকে একজন বলছে স্যার এখানে যদি আমরা শূন্য দেই স্যার, হ্যাঁ যদি শূন্য দেয় তাহলে ফলাফল ঘুরে যাবে, তাহলে দাও 4টা শূন্য দাও, 4টা শূন্য দিলে ফলাফল কি ঘুরবে, আর ফলাফল আর কি হবে, এখানে একটা শূন্য হবে, এটাই তো। তবে শূন্য এটা বসবে না, বাম পাশে আমরা কি শূন্য বসে শুধু বাইনারি ছাড়া অন্য অন্যগুলোর মধ্যে শূন্য বসে না, তাহলে আমরা শূন্য দিলাম না, ফলাফল কি ঘুরলো, আর তুমি 4টা শূন্য দেওয়ার পরে এটার মান শূন্য হবে। এই দেখো তুমি সাইডের মানের মধ্যে শূন্য শূন্য দাও, শূন্য শূন্যের মান শূন্য শূন্য হবে, শূন্য শূন্যের মান কি হবে, শুধু শূন্য হবে। তাহলে আমরা কি লিখলাম, আর দেখো সবগুলোর উপর শূন্য শূন্য দিলে কোনো মান পাওয়াই যায় না, কোনো মানই পাওয়া যায় না, এই জন্য এখানে মানটা না দিলেও হয়, কোনো সমস্যা নাই, তুমি এখানে শূন্যটা না দিলেও হয়, কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, বুঝছি স্যার। আহারে আরেকজন বলে স্যার বুঝি নাই, মিনহাজে বলে বুঝি নেই। ঠিক আছে একটু বুঝিয়ে দাও যারা বুঝে নাই। আচ্ছা বুঝে গেছি স্যার, ডিস্ট্রিক্ট। আচ্ছা আরেকটা সৃজনশীল করাবো, তোমাদের ধৈর্য আছে? আচ্ছা আচ্ছা অনেকে বলে শেষ করেন স্যার, আচ্ছা আরেকটা সৃজনশীল করাবো না, হ্যাঁ স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা বুঝছো অনেক অনেক ভালো লাগছে। স্যারকে আরেকটা সৃজনশীল করাবো। আচ্ছা এটা দ্বিতীয় প্রশ্নটা তো স্যার এখনো করাই নাই, আচ্ছা 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 এটার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, ওটা একটু স্যার করাই দে, হ্যাঁ
বলছে উদ্দীপকে বর্ণিত 80 বের। আচ্ছা এই এই তোমরা যাইও না, একটু ধৈর্য ধরো, আমাদের আরেকটু বাকি রয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা কত পাইছে ছাত্রটা না করে, অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং বার্ষিক পরীক্ষায় কত পাইছিল, এবং বার্ষিক পরীক্ষায় এই একটু অপেক্ষা করো, যাইও না, কত 7 এটা পাইছে। এবার প্রশ্ন বলছে ঘতে প্রশ্ন কি বলছে দেখো, ঘতে বলছে উদ্দীপকে বর্ণিত উদ্দীপকের বর্ণিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর। বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, উদ্দীপকের বর্ণিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর কত হতে, দেখো 8 0 10 কত কম বা বেশি, এটা একদম সহজ প্রক্রিয়া, এখানে দেওয়াই আছে, মানে যেটার সাথে তুলনা করছে 80, এই 80টা এখানে দেওয়াই আছে। আমাদের সুবিধা হয়েছে এটা আর দশমিকে নেওয়া লাগবে না, সে দশমিকে আছেই। তাহলে এখন বলছে বার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষা কত পাইছে এইটা, এবার সরি বার্ষিক পরীক্ষার এবার প্রাপ্ত নাম্বারকে আমরা বাইর করব। বার্ষিক পরীক্ষা সে কত পাইছে, এই যে দেখো 7A 16 ভিত্তির সঙ্গে। এবার এটাকে আগে দশমিকে নিব, তারপরে এটার সাথে একটা পার্থক্য বাইর করব। তাহলে এটাকে আমরা দশমিকে নিয়ে নেই 7A, তো আমরা তোমাদেরকে তখনও বলেছিলাম একক স্থানীয় ঘরে 1, আর তারপরে এটার ভিত্তি কত 16, বসাইলাম 16, ঠিক আছে। তো 7 16 কত 112, আর এই 10 একে 10, তাহলে আমাদের ফলাফলটা কত আসবে, ফলাফল কত আসবে, ফলাফল আসবে 122। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এবার সুতরাং এখানে কত 80, এখানে কত 80, তাহলে 80 থেকে কত কম বা বেশি, এবার এটা একটা থেকে একটা বিয়োগ দিলে, সুতরাং একটা থেকে একটা বিয়োগ করে দাও, কত হবে 42। তাইলে এই সংখ্যা থেকে এই সংখ্যা 42 বেশি, তাহলে আমরা বলবো উদ্দীপকে বর্ণিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এই সংখ্যা হতে কত কম বা বেশি, তাহলে কি বেশি, বেশি না কম, বেশি, কত বেশি, সুতরাং 42 বেশি। না বুঝতে কষ্ট করো, না বুঝতে কষ্ট করো, না বুঝতে কষ্ট করো, এই বাচ্চারা না বুঝতে কষ্ট করো, না বুঝতে কষ্ট করতে পারো। সরি 122, এই 122, সারে এখানে 112 লিয়ে আলাইছি বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার 122 লিখে ফেলাইছি, ঠিক আছে, আচ্ছা 122 লিখছি স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার 122 লিখছি স্যার, এখানে একটু সমস্যা হয়েছে স্যারে, 122 এর জায়গায় 112 লিখে ফেলাইছি ভুলে। এই হেক্সাডেসিমাল থেকে বাচ্চারা নাকি বুঝে নাই, এই খেয়াল করো, এই মাইকের আবার আওয়াজ শোনা যাচ্ছে বাহিরে, ডিসগাস্টিং একটা অবস্থা, একটু পজিটিভ থাকো। এটা হবে 112, আর এখানে হবে 122, ঠিক আছে, এবার ঠিক আছে স্যার, এখানে ভুল করছি, আর কারণ 7 কে 16 দিয়ে গুণ করলে হবে 112, আর 112 এর সাথে 10 যোগ করলে হবে 122,
এবার ঠিক আছে 122, ঠিক আছে। তোমরা স্যারকে কনফিউজ করে দিচ্ছ যে স্যার 122 হবে 122 হবে, স্যারে বলে এখানে 112 জায়গায় 122 লিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এটা ঠিক করে ফেলছি স্যারে। এবার ঠিক আছে। হ্যাঁ এবার স্যারে করছি 112 সাথে 10 যোগ করলাম 122 হয়েছে, ঠিক আছে। এবার বুঝছি স্যার। এই 100 টাকার আমের কথা বইলা লাভ নাই, ক্লাসের দিকে খেয়াল করো, একটু সমস্যা হবে। সব এলাকাতে এখন আমের সিজন। হ্যাঁ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যারা আছো তারা আমাকে আম গিফট করবা ক্লাস ভালো লাগলে ইনশাল্লাহ, ঠিক আছে। আরে 132 হইবে কেন, হয়েছে তো। আবার 122-এর সাথে এটা তো হবে না স্যারে, এখানে এই 7কে 16 দিয়ে গুণ করলে 112, তার সাথে 10, এর মান হচ্ছে কত 10, তার সাথে 10 যোগ করলাম, তাহলে কত হলো 122। এই 122 থেকে 180 বিয়োগ করলে হয় 42, তাহলে কত বেশি 42 বেশি, এটা বুঝে নাই স্যার। মাত্র 100 টাকা, ঠিক আছে স্যার, ক্লাস শেষ করেন। আচ্ছা এইবার আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরা সবাই বিরক্ত হয়ে গেছে স্যার, ক্লাস আর কতক্ষণ করবো? ওই যে বললাম তো এটা 45 মিনিটের ক্লাস না স্যারের এক একটা ক্লাস করতে গেলে আমরা তো টার্গেট হচ্ছে শেষ করা, এই জন্য স্যার শেষ করে দিচ্ছি স্যার। আমার কথা নাকি অনেকে শুনে না, সো শুনে না, একটু শুনে নাও। তো কষ্ট করে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে 4টা সাবজেক্ট স্যার আবার একটু রিপিট করে দেয়। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি। এই 4টা সাবজেক্টে তোমরা ভর্তি হয়ে যাবা ইনশাল্লাহ। আমাদের যেহেতু 90টা ক্লাস হবে, ক্লাসের সংখ্যা 90 দিন, 90টা প্লাস ক্লাস হবে, 3 মাস হচ্ছে কোর্স আমাদের, 3 মাসের কোর্স, 90টা ক্লাস হবে, সপ্তাহে 5 দিনের ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস হবে এবং ফেসবুক লাইভে হবে, এফবি লাইভ, সিক্রেট গ্রুপ, প্রাইভেট গ্রুপে হবে ক্লাসগুলো, ঠিক আছে। প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চাও, কোর্সের জন্য যদি কেউ ভর্তি হতে চাও, কষ্ট করে আমাকে এই নাম্বারে ফোন দিবা, ঠিক আছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও যে স্যার আপনার আজকের ক্লাসটা আমাদের দেখে ভালো লাগছে, যদি তোমরা সকল ক্লাস তোমাদের ভালো লাগাইতে চাও, আমাকে প্রতিদিন পেতে চাও, আমার ক্লাস প্রতিদিন দেখতে চাও, তাহলে ইনশাল্লাহ কষ্ট করে এই নাম্বারে ফোন দিবা, ঠিক আছে। ফোন দিয়ে তুমি অথবা আমাকে মেসেজ করবা যে স্যার আমি ভর্তি হতে চাই। হাই হ্যালো লিখে যে মেসেজ করে তার মেসেজে আমি অ্যান্সার দেই না, ঠিক আছে। লিখতে হবে স্যার আমি ভর্তি হতে চাই, এই কথাটা লিখলে হবে, ইনশাল্লাহ তোমাকে ভর্তি করিয়ে দিব। আমাদের কোর্স ফি হচ্ছে এই 600 টাকা দিয়ে তুমি 3 মাস এই সাবজেক্টগুলো সম্পূর্ণ শেষ করতে পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস শেষে তুমি লেকচার শিটগুলো পেয়ে যাবা, ক্লাসের শিডিউল পেয়ে যাবা, রুটিন পেয়ে যাবা ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের মনের মতো করে ক্লাসগুলো হবে, তৃপ্তি সহকারে শিখতে পারবা, ঠিক আছে ইনশাল্লাহ। আশা করি অনেক বেশি, অধিক বেশি উপকৃত হবা, ঠিক আছে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা সবাই। আরেকটা কথা বলে দিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবা, এফএস ইংলিশ লার্নিং হোম, এফএস ইংলিশ লার্নিং হোম। এবং আজকে সন্ধ্যায় আমার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে এইচএসসি হেল্পলাইন, এইচএসসি হেল্পলাইন নামে গ্রুপে আজকে সন্ধ্যা একটা ক্লাস নিব, তোমরা সবাই দেখতে পারো, যারা যারা ফ্রি আছো তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা আজকের ক্লাসটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা, বাসা থেকে বের হবা না এই করোনাকালীন সময়ে ইনশাল্লাহ। সবাই নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগলো একটু আমি জাস্ট 1 মিনিটের ভিতরে তোমাদের কমেন্টগুলো পড়বো, জাস্ট 1 মিনিটে যে কমেন্ট করতে পারবা তার কমেন্টই পড়বো। আজকের ক্লাসটা কেমন লাগলো, কিছুটা কি শিখতে পারছো কিনা, তুমি কি উপকৃত হচ্ছ কিনা, উপকৃত হতে পারো কিনা ক্লাসগুলো দেখে, একটু কষ্ট করে কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো। আজকের ক্লাসটা দেখে তুমি কি উপকৃত হয়েছো, তুমি কি উপকৃত হচ্ছ, একটু কষ্ট করে কমেন্ট করো।
অনেক ভালো লাগছে ক্লাসটা স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনেক ভালো লাগলো স্যার, আদাব স্যার। ঠিক আছে, খুব ভালো লাগলো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।